এটা দেখে বুঝেই গেছো কার কনস্পিরেসি ছিল নাকি? বুঝতে পারছো না? মানে মানে দেখে মনে হচ্ছে যে এর সঙ্গে কি কানেকশন আছে, তাই না? বাংলাদেশের সরকার পরিবর্তনের সঙ্গে আমেরিকার কি কানেকশন হতে পারে? মানে আপাত দৃষ্টিতে কোনো কানেকশনই পাওয়া যাচ্ছে না। একদম ইঞ্চ বাই ইঞ্চ প্রুফ প্রত্যেকটা জিনিসে খুঁজে পাবে যখন দেখানো হবে যে হ্যাঁ খুঁজে পাবে। আচ্ছা, কি হলো রিসেন্ট বাংলাদেশে 5 আগস্ট 2024-এ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাধ্য হলো তাদের অত্যাচারে ফোর্সে দেশ ছেড়ে পালাতে, তাই না? একটা লেজিটিমেট সরকারের পতন ঘটলো বাংলাদেশের মাটিতে। তো কি করে হলো, কিসের জন্য? সামনে আমরা কি দেখতে পাচ্ছি আপাত দৃষ্টিতে, যে এটা একটা স্টুডেন্ট কোটা রিফরমেশন মুভমেন্ট, তাই না? স্টুডেন্টদের মুভমেন্ট ছিল, যে কোটা রিফরমেশন মুভমেন্ট। তো পরিষ্কার কথা হচ্ছে এখন যে ফার্স্ট, যে হাউ এ লেজিটিমেট গভর্নমেন্ট ইজ ডিথ্রোনড ইন দ্য ডিসগাইজ অফ স্টুডেন্ট মুভমেন্ট নোন অ্যাজ কোটা রিফর্ম মুভমেন্ট। তা এখন জানতে হবে এটা কি সত্যি স্টুডেন্টের কোটা রিফরমেশন মুভমেন্ট ছিল, বাংলাদেশি স্টুডেন্টের, যে যারা রাস্তাতে নেমে এত অবরোধ করলো, এত মৃত্যু হলো, হানাহানি হলো, সবকিছু হলো, তো এর পিছনে কি শুধু কি কোটা রিফরমেশন মুভমেন্ট না অন্য কিছু? যদি কি বলতে আগে আমাকে বুঝতে হবে যে কোটাটা কি, তাই না? যে কোটা কি, কোটা বুঝতে গেলে তাহলে তো স্টুডেন্ট কেন এটা বিরোধ করছে সেটা আমরা বুঝতে পারবো। তো প্রত্যেক ডেভেলপিং কান্ট্রিতে যারা আন্ডার ডেভেলপ থাকে, মানে কিছু কিছু সব জায়গা তো সমানভাবে উন্নত থাকে না। যেমন আমি পাকিস্তানের ঘটনা বললাম, ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান, জনসংখ্যা তো কম কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে ওয়েস্ট পাকিস্তান, ইস্ট পাকিস্তানের ডেভেলপমেন্টই নেই, তাই না? তো সেরকম প্রত্যেক কান্ট্রিতে যারা পিছিয়ে পড়ে আছে তাদের ডেভেলপমেন্টের জন্য একটা রিজার্ভেশনের পলিসি, যাকে পজিটিভ বা অ্যাফার্মেটিভ অ্যাকশন বলা হয় পলিটিক্যাল সায়েন্সের টার্মিনোলজিতে, তাদের জন্য করা থাকে, যারা সেই সমস্ত ডাউন টোডেন পিপুলদের তুলে নিয়ে এসে একটা লেভেল প্লেইং ফিল্ডে একটা দাঁড় করানো যায়, তাই না? আমাদের ভারতবর্ষ রিজার্ভেশন আছে এসসি এসটি ওবিসি, মোর দ্যান 15%, 51, মোর দ্যান 50% রিজার্ভেশন আছে। তো সেইটা বাংলাদেশের ক্ষেত্রেও যখন 16ই ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ ফ্রিডম হলো বঙ্গবন্ধু মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, এবং উনি প্রেসিডেন্ট হলেন। তারপরে উনি বাংলাদেশের একটা সার্বিক উন্নতির জন্য, সমস্ত ঠিকঠাক যাতে ডেভেলপমেন্ট হয় তার জন্য একটা কোটা সিস্টেম করলো। আমরা কি দেখেছি, শহীদ 3 লাখ থেকে 30 লাখ পর্যন্ত শহীদ হয়েছে সে বাংলাদেশ মুক্তিযুদ্ধে। হ্যাঁ, অ্যাকুরেট সংখ্যাটা পাওয়া যাচ্ছে না, তো ম্যাক্সিমাম 30 লাখ বলা যায়, যে 30 লাখ পর্যন্ত শহীদ হয়েছে। এবার শুধুমাত্র যে শহীদ হয়েছে এবার তো মেরেছে, মানে ডেথ হয়েছে বলা যায় আর কি। হ্যাঁ, তো এত ডেথ হয়েছে, তো তার মধ্যে প্রচুর মুক্তিযোদ্ধা ছিল, যারা যারা আমরা মুক্তি বাহিনী বললাম একটু আগে, তো এই মুক্তি বাহিনীরই মুক্তিযোদ্ধা আর কি। তো অনেকে মারা গেছে, তো প্রচুর এদের মারা গেছে, এবং দেশ যখন আজাদ হলো তো এদের রক্তের মানে ওপর বেশ করে হলো, তখন তাদের জন্য 30% রিজার্ভেশন কিন্তু বঙ্গবন্ধু মুজিবুর রহমান বাংলাদেশে সার্ভিসে সেটা রাখলো, বুঝতে পারলে? আর 40% রিজার্ভেশন রাখলো কাদের জন্য, যারা আনরিপ্রেজেন্টেড ডিস্ট্রিক্ট আছে, যে ঢাকা একটা বড় শহর, আর দু একটা যশোর টসর দু একটা দেখা যায়, কিন্তু প্রচুর গ্রাম আছে বা অনেক ছোট ছোট জায়গা আছে যেগুলো আনরিপ্রেজেন্টেড আছে, তাদের জন্য 40% রিজার্ভেশন থাকলো। তাহলে টোটাল 70% রিজার্ভেশন হয়ে গেল। আর 10% রিজার্ভেশন থাকলো রেপ ভিকটিমদের জন্য, এই দেশকে আজাদ করানোর জন্য, মুক্তির জন্য যারা রেপড হয়েছিল যে মহিলারা, তাদের জন্য সার্ভিসে 10% রিজার্ভেশন থাকলো। তো 10%, তাহলে টোটাল 80% রিজার্ভেশন হয়ে গেল। এটা 1971 সালে গিয়ে, মানে 1971 সালে দেশ আজাদ হওয়ার পরে 20% জেনারেল ক্যাটাগরির জন্য থাকলো। তো এইটা আস্তে আস্তে যতটা সময় অতিক্রম হতে লাগলো ততটা এটা আস্তে আস্তে চেঞ্জেস হলো, কিন্তু 1975 সাল হতে হতেই তো 15ই আগস্ট বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে হত্যা করা হলো, তাই না? তার নিজস্ব ধানমন্ডি যে বাসভবন ছিল সেই বাসভবনে তাকে হত্যা করা হলো। কারা করলো হত্যা? এই হত্যার পেছনে কার হাত ছিল? এই হত্যার পিছনে বাংলাদেশি আর আপাত দৃষ্টিতে, সব আপাত দৃষ্টিতে এই 2-3টে কান্ট্রিতে এমন কিছু দেখতে পাবে যে অ্যাপারেন্টলি দেখছো কিন্তু রিয়েল কজ বিহাইন্ড আলাদা আছে, ঠিক আছে? তো ওখানে সামনের দিকে দেখা যাচ্ছে কাকে? বাংলাদেশি আর্মিকে, ইনফ্যান্ট্রি অ্যান্ড ক্যাভালরি আর্মির কিছু অফিসার গিয়ে মানে সপরিবারে সবাইকে হত্যা করে দিল। কিন্তু ভাগ্যের বিষয় যে দুজন বেঁচে ছিল, যারা এই যে দুই বোন, আবার যারা বাংলাদেশে মানে ভারতবর্ষে যিনি এসছেন এখন আর কি, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আর তার বোন রোকেয়া, ঠিক আছে? এরা দুজন কিন্তু সেই সময় দেশে ছিল না, বাংলাদেশের মাটিতে ছিল না, এরা জার্মানি গেছিল
মানে তার হাজব্যান্ডের সাথে, মানে দুজনেই তাদের হাজব্যান্ডের সাথে জার্মানি গেছিল, ঘুরতে গেছিল। তো সেইখানে যখন জার্মানিতে ঘুরতে গেছিল, এইদিকে 15ই আগস্ট 1975 সালে তার নিজস্ব বাসভবনে প্রাইম মিনিস্টারকে, প্রেসিডেন্টকে হত্যা করা হলো। তো কোনো রকমে সপরিবারে যতজন ছিল সবাইকে হত্যা করা হয়েছে। ইভেন কি তার ডেড বডিটা যেই 15ই আগস্ট হয়েছে, 15ই আগস্ট থেকে ডেড বডি উঠেনি, 16ই আগস্ট পর্যন্ত পড়েই ছিল সেখানে, মানে পড়েই ছিল, কেউ যাওয়ার মতো বা তুলে নিয়ে যাওয়ার মতো কেউ ছিল না, এরকম অবস্থা ছিল। তাহলে সেখানে জার্মানিতে যে এই 2 মেয়ে জার্মানিতে ছিল, তার সপরিবারে ছিল, তখন তারা সেখান থেকে বেঁচে যায়। এবং তখন তাদের দেশে আসা পরবর্তীতে নিষেধাজ্ঞা হয়, দেশে আসবে না, তখন তারা অ্যাসাইলাম চায়। পলিটিক্যাল অ্যাসাইলাম বুঝো? হ্যাঁ, পলিটিক্যাল অ্যাসাইলাম মানে যখন কোনো ব্যক্তি বা কোনো রুলার বা নিজের দেশে থেকে নির্বাসিত হয়, তো তখন কোন একটা রাজ্যে তো তারপর কোনো একটা দেশে তো স্থান গ্রহণ করতে হবে, রাজনৈতিক তোমার শরণাপন্ন হতে হবে। তাহলে সেই দেশে রাজনৈতিক কে কোন দেশ দেবে, যখন এখনই শেখ হাসিনার কথা উঠছিল যে কোন দেশ শরণাপন্ন দিয়ে যাচ্ছে কোথায়, তো আলটিমেটলি এখন বাড়িতেই আছে। একবার ইউএস এর নাম শোনা হয়েছিল, একবার কানাডার নাম শোনা হয়েছিল, কিন্তু উনি ভারতেই আছেন। তো পলিটিক্যাল অ্যাসাইলাম চাইতে গেলে সবাই কিন্তু ভেবে চিনতে দেয় যে যখন আমি দিচ্ছি, তাহলে ওই দেশের যে সরকারটা তৈরি হবে তার বিরোধী আমার, তার আমি বিরোধে থাকবো, তাহলে এ কিন্তু পলিটিক্যাল অ্যাসাইলাম ভারতবর্ষেই নিয়েছিল। যেহেতু বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক খুব ভালো ছিল, তো তার ডেথ যখন হলো, ডেথ হওয়ার পরে মানে এরা 2 বোন ভারতবর্ষে আশ্রয় গ্রহণ করেছিল। এবং প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী যিনি ছিলেন, ওনারই বাসভবনে 6 বছর ওনারা থেকেছেন, 2 বোন থেকেছেন। তারপরে 1981 সালে উনি আবার দেশে ফিরে গেছেন, শেখ হাসিনা ফিরে যাওয়ার পর যখন আওয়ামী লীগের হেড হিসেবে ডিক্লারেশন হলো, সেখানে গিয়ে তারপরে ইলেকশন কন্টেস্ট করে আস্তে আস্তে পাওয়ারে এসেছিলেন। ঠিক আছে, তা এখন আসি কোটাটা কি। কোটাটা দেখলাম যে এই পার্সেন্টেজে ছিল কোটা, এর মুক্তিযোদ্ধাদের তো একটা বয়স হচ্ছে, তাহলে কোটাটা শুধু মুক্তিযোদ্ধার জন্য, যারা যুদ্ধ করেছিল তাদের জন্য তো কোটা হবে না। তাই পরবর্তী ক্ষেত্রে তাহলে আমরা একটা রেজিমটা দেখে নিই বাংলাদেশের। 1971 থেকে 75 বঙ্গবন্ধু মুজিবুর রহমান, 75-এ মিলিটারি কোপ করে নিল, মিলিটারি কু করার পরে মিলিটারি সেটাকে 75 থেকে 91 সাল পর্যন্ত পুরো মিলিটারি আন্ডারে থাকলো। বুঝতে পারলে, বাংলাদেশটা 91 সাল পর্যন্ত মিলিটারি, 91 এসে আবার ডেমোক্রেটিক গভর্নমেন্ট সেখানে গঠিত হচ্ছে। তাহলে প্রথমে বাংলাদেশে আওয়ামী লীগের অপোজিশন একটা পার্টি, যেটা বলা যায় যে এতদিনে ডেভেলপড হয়ে গেছে, মিলিটারি শাসনের পিরিয়ডে বড় একটা ক্ষমতা পেয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল পার্টি, বিএনপি বলা হয়, খালেদা জিয়ার আন্ডারে। এই খালেদা জিয়ার হাজবেন্ড মিলিটারিতে ছিল, এ আবার শেখ মুজিবুর রহমানকে হত্যা করার চক্রান্তে জড়িত ছিল। ঠিক আছে, তো এও একটা পলিটিক্যাল পার্টি তৈরি করেছিল। তাহলে এ প্রথমে 1991 সালে ক্ষমতায় চলে আসলো, খালেদা জিয়া চলে আসলো 91 পরে, 91 থেকে 96 5 বছর ক্ষমতা থাকলো। এবার 96 থেকে 2001-এ শেখ হাসিনা ক্ষমতায় আসলো। 2001-এর পরে আবার 2001 থেকে 2006 খালেদা জিয়া চলে আসলো। এবার খালেদা জিয়া আসার পরে তারপরে 2008 সালে ফাইনালি শেখ হাসিনা পাওয়ারে আসলো সেকেন্ড টার্মের জন্য। 2008 থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার হচ্ছে শেখ হাসিনা। তাহলে 2008 থেকে ইলেকশন হয়েছে বারবার, তাহলে 4টে টার্ম পরপর 3টে টার্ম কমপ্লিট করেছে। আর চতুর্থ টার্ম 2024-এর জানুয়ারি মাসে, এই গত জানুয়ারিতে, এই বছরেই ইলেকশন কমপ্লিট হয়েছে, যেই ইলেকশনে খালেদা জিয়ার পার্টি বিএনপি পার্টিসিপেট করেনি। জানি ফেল করবো, পারছি না, পার্টিসিপেট করেনি, তো এককভাবে সেই সংখ্যাগরিষ্ঠ হয়ে মানে সেই ইলেকশন কন্টেস্ট করে সেই আসছে। তো এখন দেখা যাক কোটাটা ওই জায়গাতে থাকলে 2009 থেকে শেখ হাসিনা যখন শাসন করছে, তখন আস্তে আস্তে কোটার নেচারটাও পরিবর্তন হচ্ছে। 2010-এ এসে যেটা আগে মুক্তিযোদ্ধাদের জন্য ছিল, সেইটা হয়ে গেল কার জন্য? মুক্তিযোদ্ধার ছেলে মেয়েদের জন্য। বুঝতে পারলে না, একটা প্রথমে চেঞ্জ করেছিল 1997 সালে যখন পাওয়ারে ছিল, তখন একবার চেঞ্জ করেছিল। 96 থেকে তোমার 2001 পর্যন্ত পাওয়ারে থাকলো না খালেদা জিয়া, তখন একবার চেঞ্জ করেছিল, ওটা মুক্তিযোদ্ধার ছেলেদের জন্য চলে গেছিল কোটাটা, 30% কোটা, রিজার্ভেশন ইন সার্ভিস। এইবার 2009-এ আসার পরে 2010 সালে চেঞ্জ করলো যে এটা তার ছেলেরা না, তাদেরও বয়স চেঞ্জ হয়ে গেছে। এবার তাহলে কারা পাবে? এটা তার ছেলেরা পাবে, তার মানে নাতিপুতিরা আসবে। ঠিক আছে, গ্র্যান্ডসনদের আসবে, গ্র্যান্ড ডটারদের আসবে। এইবার 2010 সালে যখন এটা হলো, এই কোটার বিরুদ্ধে একটা অপোজিশন পার্টি বড় একটা আন্দোলন খাড়া করতে পারলো। এখানে বলে দিই, বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে হত্যা করার পিছনে যতটাই হাত
সেখানকার সেনাবাহিনী ছিল ততটাই হাত আমেরিকান ইন্টেলিজেন্স সিআইএ ছিল, কারণ ওরা তাকে ফেভার করেনি। পাকিস্তানকে এটা একটা আলাদা দেশ হয়েছে, আমেরিকা একদমই চায়নি, সেখানে আনরেস্ট তৈরি করতে চেয়েছে। এবং সেটা আইএসআই, যেটা পাকিস্তানের আইএসআই আছে, ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স, তার থ্রু দিয়ে, তার মধ্যে দিয়ে আর সিআইএ আর ওখানকার মিলিটারির সঙ্গে কনস্পিরেসি করে মুজিবুরের হত্যা হয়েছিল। বুঝতে পারলে? তাহলে এইবার 2010-এর পরে ইনি যখন 2010-এ 8-9 থেকে পাওয়ার এসে চেঞ্জ করলো, যে ওটা তার নাতিপুতিদের জন্য হলো। এইবার এই স্টুডেন্টদের মুভমেন্ট 3টে বছর খুব মনে রাখার মতো, 2013 সালে, 2018 সালে আর 2024 সালে কোটার বিরুদ্ধে স্টুডেন্টদের যে মুভমেন্ট হচ্ছে, এই 3টে। প্রথমেই যখন বঙ্গবন্ধু মুজিবুর রহমান এই কোটা সিস্টেমটা করেছিল, তখন ঢাকা ইউনিভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন, উনি ফর দ্য গ্রাউন্ড জেনারেলি আর কি বিরোধ করেছিলেন যে এতটা রিজার্ভেশন বা রিজার্ভেশন থাকাই উচিত নয়, এরকম কি। যাই হোক, ওটা সাধারণ ঘটনা ছিল, যে কোনো ইন্টেলেকচুয়াল মানুষ এরকম বলতেই পারে আর কি। কিন্তু দেশের সার্বিক উন্নয়নের জন্য আমাদের মতো দেশেও তো আছে, তাই না? যে কোনো ডেভেলপিং কান্ট্রিতে সেই জিনিসটা থাকে, সেখানেও ছিল। এইটা সংখ্যাটা কমে আস্তে আস্তে পার্সেন্টেজও কমে আসছিল। 2013 সালে স্টুডেন্টরা যখন এই কোটার বিরুদ্ধে মুভমেন্ট করতে গেল, তখন শান্ত হলো, অতটা কিছু হয় না। 2018 সালে যখন হাইকোর্ট একটা ভার্ডিক্ট দিল, ওরা কোর্টে গেছিল 2010-এর পরে বাংলাদেশ হাইকোর্ট বললো যে কোটা ইলিগাল নয়, কোটা লিগালি, যে না মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের জন্য যে কোটা আছে সার্ভিসে, সেটা লিগালি। তো বাংলাদেশ হাইকোর্ট যখন বললো, 8 মার্চ বাংলাদেশ হাইকোর্ট ডিক্লেয়ার দিল 2018 সালে। এইবার 21শে মার্চ গিয়ে শেখ হাসিনা এবার কি করলো, ওটা নাতিপুতিদের কথাটা তুলে ওটা ডিসেন্ডেন্টসদের হয়ে গেল। মানে ওদের যতজন, মানে আর কত চেঞ্জ করবে, ছেলে মেয়ে অমুক ধুমুক করে, এবার ডিসেন্ডেন্টস, মানে যত ওর জেনারেশন আসবে তাদের জন্য কোটাটা থাকবে। তো এইবার 2018 সালে তখন মুভমেন্টটা আরও মোমেন্টাম পেয়ে গেল। একে তো হাইকোর্টে কোটা উঠবে না, কোটা লিগাল বলে দিল। তারপরে 8 মার্চ যখন কোটা লিগাল বললো 2018 সালে, তারপরে 21শে মার্চ গিয়ে শেখ হাসিনা একটু শক্তিশালী হয়ে যে কি হাইকোর্ট তো জাস্টিফাইড করে দিয়েছে, তাহলে এটা ডিসেন্ডেন্টসদের জন্য করে দেয়। মানে মুক্তিযোদ্ধাদের যারা ডিসেন্ডেন্টস আছে, মানে পরিবার ক্রমে যারা বেরিয়ে আসবে, তারা সেই কোটা ভোগ দখল করবে। কত পার্সেন্টেজ থাকলো সার্ভিসে? 30%। এই ডিসেন্ডেন্টদের হওয়ার পরে স্টুডেন্টরা বড় একটা আনরেস্ট করে, খুব একটা ঝামেলা হয় ওখানে। ঢাকা ইউনিভার্সিটি থেকে বিভিন্ন জায়গায়, ঢাকা শহরে এই সমস্ত হতে থাকে। তো এটাকে কিন্তু শেখ হাসিনা থামতে পারে না। তখন যখন থামতে না পেরে বহু চেষ্টা করে, তখন রাগে কি করলো, আর স্টুডেন্টদের যে মুভমেন্টটা ছিল না, বিশেষ করে নিউ ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল, এদের মুভমেন্টগুলো ছিল যে আমাদের যেমন আইএএস আছে, অল ইন্ডিয়া সার্ভিস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ, ওদের ছিল বিসিএস এর রিজার্ভেশন এগেনস্টে। বিশেষ করে কোটা বলতে ওরা টার্গেট করতো বিসিএসটাকে, মানে বাংলাদেশ সিভিল সার্ভিস। সবসময় কোটাটা বাংলাদেশ সিভিল সার্ভিস কেন্দ্রিক হয়েছে, আন্দোলনটাও বাংলাদেশ সিভিল সার্ভিস কেন্দ্রিক হয়েছে। তো স্টুডেন্টদের মুভমেন্টে যখন বুঝলো যে বাংলাদেশ সিভিল সার্ভিসে এই রিজার্ভেশন নিয়ে সমস্যা হচ্ছে, তখন যে 80% কোটা ছিল সেটা কিন্তু প্রথম দিকে ছিল, তারপর সব রিডাকশন হয়ে আস্তে আস্তে এটা 56% কোটা আর 44% জেনারেল হয়ে গেছিল। এই 2018 সালে এসে 56% কোটা ছিল, তার মধ্যে 30% ছিল মুক্তিযোদ্ধাদের ডিসেন্ডেন্টদের জন্য, আর সামথিং আদার কিছু ছিল, আর 44% জেনারেলদের জন্য ছিল। 2018 সালে যখন এটা ডিসেন্ডেন্টদের জন্য করলো শেখ হাসিনা, তখন এটা প্রচুরভাবে মানে খুব শক্তিশালী বিরোধ হলো, থামতে না পেরে। এবং যখন এ একটু রেগেও গেল, মানসিকভাবে রেগে গিয়ে বলে যে না রহেগা বাস না বাজেগা বাঁশুরি, চল কোনো কোটাই থাকবে না। রাগের মাথায় উনি বিরক্ত হয়ে বলে যে বাংলাদেশ সিভিল সার্ভিসে হেন্স ফোর দেয়ার উইল বি নো কোটা, আর কোনো কোটাই থাকবে না। স্টুডেন্টকে স্যাটিসফাইড করার জন্য বললো বাংলাদেশ সিভিল সার্ভিসে আর এখন থেকে কোনো রিজার্ভেশন নাই, সব জেনারেল পোস্ট। তাহলে স্টুডেন্টরা স্যাটিসফাইড হয়ে যাওয়ার কথা। যদিও স্টুডেন্টের মুভমেন্টটা ছিল রিফরমেশনের জন্য। কেমন রিফরমেশন? যে 30% মুক্তিযোদ্ধাদের যে ডিসেন্ডেন্টদের জন্য দিচ্ছ, সেটা 30% না করে একটু কম করো, সেইটার জন্য ওদের আন্দোলনটা ছিল, নাকি টোটাল তুলে দেওয়ার জন্য আন্দোলন ছিল সেটা নয়। কিন্তু প্রাইম মিনিস্টার শেখ হাসিনা রেগে গিয়ে এবং অনুতপ্ত হয়ে যে এত আনরেস্ট করছে স্টুডেন্টরা, পুরোটাই বাংলাদেশ সিভিল সার্ভিস থেকে সমস্ত রকম কোটাকে সরিয়ে দিল একটা এক্সিকিউটিভ অর্ডার করে। তো এক্সিকিউটিভ অর্ডার করে 2018 সালে যখন সরালো, এই অর্ডারটা ইমপ্লিমেন্ট হলো। যে কোনো পরীক্ষাতে তো সঙ্গে সঙ্গে হয় না, একটা প্রসিডিওরের মধ্যে থাকে। 2020 সালের জুলাই মাসে গিয়ে এটা অর্ডারটা ইমপ্লিমেন্ট হয়ে গেল। তাহলে 2020 সালের জুলাই মাসে যখন ইমপ্লিমেন্ট হয়ে গেল, তাহলে স্টুডেন্টদের আর কোনো আনরেস্ট থাকার কথা নাই। বাংলাদেশ সিভিল সার্ভিসে কোনো কোটা নেই, 100% কোটা হচ্ছে জেনারেল কোটা। বুঝতে পারছো? আর এই বাংলাদেশ সিভিল সার্ভিসকে কেন্দ্র করে স্টুডেন্টদের মুভমেন্টটা ছিল।
এবার মুক্তিযোদ্ধা অ্যান্ড আদার্স বলে 6 জন হাইকোর্টে মুভ করে, বাংলাদেশ হাইকোর্টে, এই রায়ের এগেনস্টে। কোন রায়ের এগেনস্টে? মানে প্রাইম মিনিস্টার যে অর্ডারটা করলো তার এগেনস্টে মুভ করলো, যে কেন আমরা কোটা পাবো না, আমাদের তো আছে। এই মুভ করার পরে রিসেন্ট যে ঘটনা ঘটছে বাংলাদেশের মাটিতে, সেটা হচ্ছে এগুলো প্রাইমা ফেসি, এর ব্যাকড বাই কি আছে সেটা আলাদা বলবো। 5 জুন, এটা কি চলছে? সেপ্টেম্বর। 5 জুন, বেশি দিন না, 5 জুনে বাংলাদেশ হাইকোর্ট একটা অর্ডার দেয়। অর্ডার দিয়ে বলে যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার এক্সিকিউটিভ অর্ডার হচ্ছে ইললিগাল। বুঝতে পারলে? প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে বলেছিল যে বাংলাদেশ সিভিল সার্ভিসে আর কোনো কোটা থাকলো না, সেই অর্ডারটাকে ইললিগাল বলে ঘোষণা করলো বাংলাদেশ হাইকোর্ট। যখন বাংলাদেশ হাইকোর্ট এটাকে ইললিগাল বলে ঘোষণা করলো, কারা? মানে এক মুক্তিযোদ্ধা আর 6 জন আদার্স হাইকোর্টে কেস করেছিল বলে, এটা যখন ঘোষণা করলো, তখন আগে যে সিস্টেমটা ছিল ওই 56% কোটা আর প্লাস 40% জেনারেল, এটা থেকে গেল, অ্যাক্টিভ হয়ে গেল, ওটাকে যখন ইললিগাল করলো। এইবার এই 5 জুন থেকে স্টুডেন্টরা রাস্তায় নেমে পড়ে আবার, যে এতদিন তো ঠিক ছিল, 2020 থেকে এই 2024 তো ঠিকঠাকই চলেছে। তাহলে এখানে কথা হচ্ছে, প্রথম মার্ক করবে এই ঘটনাটা কিন্তু প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ঘটায়নি, এটা হচ্ছে হাইকোর্টের ভার্ডিক্ট। তাহলে এর সঙ্গে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার কোনো লেনা দেনা নেই। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা নিজেই কিন্তু একসময় রেগে গিয়ে সিভিল সার্ভিস থেকে সমস্ত কোটাকে তুলে দিয়েছে 2018 সালে, আর যেটা 2020 সালের জুলাই মাস থেকে ইমপ্লিমেন্টও হয়ে গেছে। তাহলে তার বিরুদ্ধে কোনো স্টুডেন্টের বা জনগণের কোনো রাগ থাকার কোনো ভ্যালিড কোনো গ্রাউন্ড নেই, আছে কি? তো এরা রাস্তায় নেমে যখন 5 জুনের অর্ডারে এগেনস্টে, হাইকোর্টের অর্ডারে যে রাস্তায় নামলো, তো শেখ হাসিনা এই 2018 ঘটনাকে মনে করে যে আবার একটা বড় একটা আনরেস্ট হবে, সেই চিন্তাভাবনা মনে করে সঙ্গে সঙ্গে শেখ হাসিনা কিন্তু সুপ্রিম কোর্টে মুভ করলো, বাংলাদেশ সুপ্রিম কোর্টে, বসে থাকেনি। তাহলে এখানেও বোঝা যাচ্ছে যে তার ইচ্ছা ছিল যে এই কোটাটা যাতে নাই থাকে, যার কারণে বাংলাদেশ সুপ্রিম কোর্টে সে মুভ করলো, মুভ করে সঙ্গে সঙ্গে এটাকে স্টে অর্ডার করিয়ে নিল। তাহলে কোর্ট ভার্সেস গভর্নমেন্ট হয়ে গেল। তাহলে স্টুডেন্টের সরকারের প্রতি বিরোধ হওয়ার কোনো কারণ ছিল না, প্রাইম মিনিস্টার সরকারের মানে শেখ হাসিনার প্রতি। সুপ্রিম কোর্ট থেকে যখন সঙ্গে সঙ্গে স্টে অর্ডার পেয়ে গেল, সুপ্রিম কোর্টও দেখলো স্টুডেন্টরা রাস্তায় প্রচুর নেমেছে এবং প্রচুর ঝামেলা হচ্ছে, তাহলে ইমিডিয়েট এটা একটা বিচার মানে প্রায়োরিটি দিয়ে করতে হবে, সঙ্গে সঙ্গে স্টে অর্ডার দিয়েছিল। এইটা 21 জুলাই মানে 21 জুলাই গিয়ে স্টুডেন্ট কিন্তু 5 তারিখ থেকেই রাস্তাতে নেমে গেছে, মানে বিদ্রোহ করছে। মানে কোটা রিফরমেশন মুভমেন্ট বলে চারিদিকে যত রকম প্ল্যাকার্ড বা পুলিশের সঙ্গে দ্বন্দ্ব ঝগড়া ঝামেলা এগুলো হতেই আছে। 21 জুলাই গিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট অর্ডার দিল যে হেন্সফোর্থ ওরা তো রিফরমেশন, এখন এবারও মুভমেন্টটা ছিল যে কোটা সব তুলে দিতে হবে তাই নয়, রিফরমেশন চাই কোটার, মানে কম করতে হবে কোটাটাকে। তখন এখানে গিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিল, বলল এবার থেকে অনলি 7% রিজার্ভেশন থাকলো বাংলাদেশ সিভিল সার্ভিসে। বুঝতে পারলে? 7%-এর মধ্যে 5% হলো তোমার মুক্তিযোদ্ধাদের ডিসেন্ডেন্টদের জন্য। তাহলে স্টুডেন্টদের আর কোনো কিছু করার আর বলার থাকলো না। যেখানে 30% রিজার্ভেশন ছিল, যেখানে টোটাল 56% রিজার্ভেশন ছিল আগে, যেটা হাইকোর্টের অর্ডারে আবার ফিরে এসেছিল, সেইটা কমে গিয়ে মাত্র 7% এসে দাঁড়ালো। আর তার মধ্যে ওদের যেটা বেশি বিরোধ যে মুক্তিযোদ্ধাদের জন্য, সেইটা 5% এসে দাঁড়ালো, 30%-এর জায়গায় 5% এসে দাঁড়ালো। তাহলে স্টুডেন্টকে তো এখানে স্যাটিসফাইড হয়ে যাওয়াটা উচিত। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তো প্রত্যেক পদে পদেই সেখানে সাহায্য করেছে, ওই অর্ডারে এগেনস্টে হাইকোর্টে সুপ্রিম কোর্টে গেছে, সঙ্গে সঙ্গে স্টে অর্ডার করিয়েছে, সেখান থেকে আবার সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়েছে এই দেশের পরিস্থিতি দেখে, যে জনগণ স্টুডেন্ট উত্তাল হচ্ছে দেখে, যে 7% রিজার্ভেশন করে, তাতেও প্রাইম মিনিস্টার খুশি, তাই না? সেইটুকুতে স্টুডেন্টদেরও সেটাতে খুশি হয়ে যাওয়া উচিত ছিল। এই মুভমেন্টটা তো এখানেই চুপচাপ হয়ে যাওয়ার কথা ছিল। 21 জুলাইয়ের পরে তো স্টুডেন্ট কোটা রিফরমেশন মুভমেন্ট তো আর আগে হাঁটারই কোনো কথা নেই, শান্ত হয়ে যাওয়ার কথা। কিন্তু দুর্ভাগ্যবশত এই মুভমেন্ট এখানে থামলো না, স্টুডেন্টরা তাদের কালার চেঞ্জ করে ফেললো। এবার বললো, এবার এই স্টুডেন্ট কোটা রিফরমেশন মুভমেন্ট থেকে ওরা নাম দিল যে বৈষম্য বিরোধী মুভমেন্ট। মানে কেন বৈষম্য থাকবে? মানে এই যে 7%-ই আছে, এটা কেন থাকবে? এটা তো কোনো গণতান্ত্রিক দেশে তো এরকম ভাবে হতে পারে না। সুপ্রিম কোর্ট যেটা অর্ডার দিয়েছে সেটা তোমাকে মেনে নিতে হবে, আর না মানতে গেলে তোমাকে সরকার চেঞ্জ করতে হবে, তাই না? আর যেটা 56% রিজার্ভেশন ছিল, সেখান থেকে মাত্র 7% রিজার্ভেশন ছিল, সেখানেও তুমি স্যাটিসফাইড হতে পারছো না স্টুডেন্ট। তাহলে এখানে বুঝতে হবে যে এর পিছনে এটা স্টুডেন্টের নিজস্ব ইচ্ছা বা
নিজস্ব ইচ্ছা শক্তি দ্বারা চালিত এটা মুভমেন্ট ছিল না। তারা যদি তাদের স্বার্থের জন্য লড়াই করে থাকে তাহলে স্বার্থ তারা সুপ্রিম কোর্টের অর্ডারের থ্রু পেয়ে গেছে। হাইকোর্টের অর্ডারকে স্টে করানো হয়েছে, সুপ্রিম কোর্ট এটা মাত্র 7% এনেছে, আর মুক্তিযোদ্ধাদের জন্য মাত্র 5% রিজার্ভেশন, তার ডিসেন্ডারদের জন্য 30% থেকে কমে 5%। তাহলে 93% ফ্রি। তো যে কোনো ডেভেলপিং কান্ট্রি, যদি পাশেই একটা ভালো একটা কান্ট্রি ইন্ডিয়া আছে, তার ক্ষেত্রে মোর দ্যান 50% রিজার্ভেশন আছে, তাহলে তাদের তো মাত্র 7% রিজার্ভেশন থাকলো। তাহলে স্টুডেন্টের মুভমেন্ট এখানেই থেমে যাওয়ার কথা ছিল। স্টুডেন্ট এখানে থেমে না থেকে মুভমেন্টের আরেকটা নাম দিল, যেটা বৈষম্য বিরোধী মুভমেন্ট। সাথে কি দিল, যে এতদিন যে অত্যাচার হয়েছে এই মুভমেন্টকে দমন করার জন্য, কন্ট্রোল করার জন্য বিভিন্ন রকম ঘটনা ঘটেছে। পুলিশের সঙ্গে স্টুডেন্টের খণ্ডযুদ্ধ বেঁধেছে, স্টুডেন্ট মারা গেছে, পুলিশও মারা গেছে, তো এই ঘটনাগুলো ঘটেছে। তো কারফিউ, ন্যাশন ওয়াইড কারফিউ জারি করতেছে। 21-এর পর থেকে যখন বিদ্রোহকে আর থামা যাচ্ছে না, এই মানে আন্দোলনকে যখন থামা যাচ্ছে না, তখন আন্দোলন একটা ভায়োলেন্ট রূপ ধারণ করে। কেমন ধারণ করে? স্টুডেন্টরা সাধারণত, যদি এখানে আমি একটা বলি যে প্রথমত কোটা দেখেই বলে দিতে পারলাম, কোটার নেচার দেখে যে এটা কোটা বিরোধী মুভমেন্ট ছিল না। যদি কোটা বিরোধী স্টুডেন্টের মুভমেন্ট হতো তাহলে 21শে জুলাই পরে থেকে এই মুভমেন্ট চলার কোনো ভ্যালিড গ্রাউন্ড নেই। আর প্রাইম মিনিস্টার শেখ হাসিনার যে ওরা দাবিটা রেখেছিল, যে কয়েক দফা দাবি দেওয়ার মধ্যে যে একটা দাবি হচ্ছে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার রেজিগনেশন, তাহলে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার লিগ্যাল দৃষ্টিভঙ্গিতে কোনো জায়গাতেই দোষ ছিল না। প্রত্যেক পদে পদে প্রাইম মিনিস্টার কিন্তু স্টুডেন্টকে স্যাটিসফাইড করার জন্যই সমস্ত কাজগুলো করে গেছে। হাইকোর্টের এগেনস্টে সুপ্রিম কোর্টের স্টে অর্ডার, সুপ্রিম কোর্টের ফাইনাল অর্ডার, পুরোটাই ডাইরেকশনে গেছে। আর তারপরে 2018 সালে নিজেই সেই মানে বেঙ্গল সিভিল সার্ভিস থেকে, মানে বাংলাদেশ সিভিল সার্ভিস থেকে সমস্ত কোটাকে তুলে দিয়েছে। তাহলে তার এগেনস্টে কোনো রাগ দেখানোর কোনো ভ্যালিড যুক্তি স্টুডেন্টদের আর থাকছে না। তাহলে এর পিছনে কি আছে, কি এই আন্দোলন? দ্বিতীয়ত, এটা কোনো স্টুডেন্টেরই আন্দোলন হতে পারে না যে প্রত্যেকটা স্টুডেন্ট যখন লড়বে, তারা তো এরা মেরিটের বেসিসে লড়বে না, যে আমরা ভালো স্টুডেন্ট, মেরিটে চাকরি পাবো। তাহলে এদের তো থানা পুলিশ অমুক ধুমুক এগুলো দেখে তো ভয় থাকবে, নামে একটা কেস না হয়, পুলিশ ভেরিফিকেশন আটকে না যায়। তাহলে সবাই হাতে ডান্ডা, তরোয়াল, লাঠি, হাঁসুয়া, ওদের যেগুলো অস্ত্র, সেগুলো নিয়ে রাস্তায় নামবে না? হ্যাঁ, আর তাদের সাথে ছদ্মবেশী যে লোকজনগুলো রাস্তায় এরকম দেখা যাচ্ছে পুলিশের গুলির সামনে, যে তরোয়াল লাঠি হাতে, মানে পুলিশকে মারা হচ্ছে, পিটা হচ্ছে, বা সে পুলিশের থেকে পুলিশ দমন করতে গিয়ে লাঠি চালাতেই পারে, দ্যাট ডাজন্ট মিন যে স্টুডেন্টও উল্টে লাঠি চালাবে, সেটা তো হয় না। কিন্তু স্টুডেন্টের যে অন্যায় অত্যাচারের রূপটা নিয়েছিল সেটা খুব চরম আকার ধারণ করে, যখন প্রচুর পুলিশকে মারা হয়েছে এবং প্রচুর জনগণকেও, মানে অথরিটিকেও মারা হয়েছে। এইবার আওয়ামী লীগ পার্টির, যেটা অল ইন্ডিয়া মুসলিম আওয়ামী লীগ ছিল, সেটার নাম আওয়ামী লীগ হয়ে গেছে পরবর্তীতে বাংলাদেশ হওয়ার পরে। এই আওয়ামী লীগের ছাত্র উইং হচ্ছে ছাত্র পরিষদ, তাহলে ছাত্র পরিষদ আবার কিন্তু রাস্তাতে এই স্টুডেন্টদের বিরুদ্ধে হয়তো তাদের সঙ্গে একটা ক্লাস হয়েছে, যে স্টুডেন্টরা রাস্তায় নেমেছিল। কারণ ছাত্র পরিষদ সরকার ফেভারে থাকলে তারা তো রাস্তায় নামবে না, এটার জন্য থাকলেও সেটা লেজিটিমেট করবে। ওরা বলছিল ওদের মুভমেন্টটা লেজিটিমেট ছিল। কিন্তু এই স্টুডেন্ট পিছনে কারা আছে? এই স্টুডেন্টকে হঠাৎ করে কে এমন এই জায়গাতে মানে তৈরি করে দিল যে তোমরা এরকমভাবে মুভমেন্ট করো, সরকারকে এইভাবে ফেলতে হবে, বা সরকারকে এই যেন তেন প্রকারে সরকারকে ফেলতে হবে, একটা টার্গেট দিয়ে দেওয়া হলো। কে করলো এই জিনিসগুলো? তাহলে স্টুডেন্টের মুভমেন্ট ছিল না। স্টুডেন্টের মুভমেন্ট কোনোদিন এতটা ভায়োলেন্ট হতে পারে? হ্যাঁ, দেশ স্বাধীন করার মুভমেন্ট হলে তখন আলাদা জিনিস। হ্যাঁ, পরবর্তীতে তারা ওটাই নাম দিল যে দেশ স্বাধীন করেছি, এটা তো স্টুডেন্টের মুভমেন্ট ছিল না। যখন বলছে যে দেশ স্বাধীন করলাম, তাহলে তারা স্বাধীনের পথে নেমেছিল, এটা তো স্টুডেন্টের মুভমেন্ট ছিল না। আর স্বাধীনতা করলে তো শহীদ হবেই। তাহলে যেটা 30 লক্ষ লোক শহীদ হয়ে মানে মারা গিয়ে যে বাংলাদেশ স্বাধীন করেছিল, আর 300 বা 500 লোক মরে গিয়ে তো বাংলাদেশ স্বাধীন হতে পারে না, তাই না? ওই 30 লক্ষ লোকের সমান আর 300 আর 1000 লোকের মৃত্যুতে তো সমান হতে পারে না। তাহলে এই স্টুডেন্টরা তাদের কোটার ইনফরমেশন মুভমেন্টের জন্য এই মুভমেন্টটা করেনি। যদি করে থাকতো তো 21শে জুলাইয়ের পরে সেখানেই শান্ত হয়ে যেত। এরপরে 21শে জুলাইয়ের পরে ওরা যে দাবি দাওয়াগুলো দিতে লাগলো, সেই দাবি দাওয়াগুলো হলো যে এতদিন পর্যন্ত যে পুলিশ যে অত্যাচার, নিপীড়ন, দমন চালিয়েছে আমাদের উপরে, তার জন্য যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোর জবাবদিহি কে করবে? প্রাইম মিনিস্টারকে করতে হবে। কার এগেনস্টে কেস হবে? এতজন মারা গেছে, তো প্রাইম মিনিস্টার এগেনস্টে কেস হবে, প্রাইম মিনিস্টারকে করতে হবে। শেখ হাসিনা তখন বহু চিন্তা ভাবনা করে স্টুডেন্টের সঙ্গে বসার জন্য একটা 3 আগস্ট একটা ডেট ঠিক করলো। যে এ তো শেখ হাসিনার কাছে এরকম লাগছে যে আমি পাথর ওপরে ছুড়লাম, একটা ঢিল ওপরে ছুড়লাম আর নিচে নেমে আসলো না, তা কেমন লাগে মাথাতে? এটা আমার কাছে তো এত শক্তি ছিল না যে মধ্যাকর্ষণ শক্তি ভেদ করে ওপরে চলে যাবে আর নিচে আসবে না। আমি ঢিল ওপরে চলেছি মানে অবশ্যই নিচে আসবে। তাহলে স্টুডেন্ট মুভমেন্ট করেছিল কোটার জন্য, আমি কোটা ঠিক করে দিয়েছি, তারপরে কেন আন্দোলন হচ্ছে বুঝতে পারছে না।
ভাবলো যে ঠিক আছে, তাহলে 3rd আগস্ট বসে একটা ডিসকাশন করা যেতে পারে। তো ওদের স্টুডেন্ট কোঅর্ডিনেশন কমিটির যে লিডার ছিল সে সরকারের সঙ্গে বসতে চাইলো না। ওরা আগে কয়েক দফা দাবি দিয়েছিল, নাহিদ বলে একজন ছিল, ওরা ওরা কয়েক দফা দাবি দিয়েছিল। তার দাবির মধ্যে ছিল একটা শেখ হাসিনার রেজিগনেশন, আর পরবর্তী যে দাবিটা দিয়েছিল লাস্ট যখন থার্ড আগস্ট যখন বসলো না, তো 3rd আগস্টে এর মধ্যে 2-3বার কারফিউ হয়েছে বাংলাদেশে। এই স্টুডেন্ট মুভমেন্টকে থামার জন্য 2-3বার কারফিউ হয়েছে। তো 2-3বার কারফিউর মধ্যে যে নেচারগুলো হয়েছে, যে ডেথগুলো হয়েছে, এটা স্টুডেন্টের কাজ নয়। যেমন ছাত্রলীগের সঙ্গে লড়াই হোক আর যার সঙ্গে লড়াই হোক, একটা স্টুডেন্ট একটা লেভেলে গিয়ে যে অত নিচে নেমে ওই ধরনের হেইনাস ক্রাইম, কারো হাতের রগ কেটে দেবো, কারো গলা কেটে দেবো, কারো হাত কেটে দেবো, কারো পা কেটে দেবো, যে চাকরি মুভমেন্টের জন্য যে ছেলেটা করবে সে এই কাজগুলো করতে পারে না। এত বড় হেইনাস ক্রাইম যে চাকরি, আমি বাংলাদেশ সিভিল সার্ভিসে বা আমি আইএস হতে চাইছি, আইপিএস হতে চাইছি, আমাদের কথার মানে এখানে আমার মানটা তো ওই নিচে নামতে পারে না যে আমি একজনের হাত কেটে দেবো, একজনের পা কেটে দেবো। কিন্তু বাংলাদেশে যেটা দেখা গেল যে যারা ছাত্র পরিষদের মানে ছাত্রলীগ করছিল তাদের হোস্টেলে ঢুকে প্রচুর পরিমাণে লোক অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকে তাদের বিল্ডিং থেকে ফেলে দেওয়া, হাত কেটে দেওয়া, পা কেটে দেওয়া, প্রচুর ঘটনা এরকম ঘটেছে। প্রচুর লোকের, শুধু যে স্টুডেন্ট পুলিশে গুলিতে মরেছে তাই না, এরকমভাবে ছাত্রলীগের প্রচুর নেতাগণ, ছাত্রলীগও রাস্তায় নেমেছিল, মারপিট হয়েছে। মারপিট হলে তো দুপক্ষেই হবে, সেটা স্বাভাবিকভাবে। পুলিশ এই আন্দোলনকে থামাতে পারছিল না, কারণ আন্দোলনের নেচারই ছিল না এটা। আন্দোলন তো সামনে যেটা চলছিল, যখনই আন্দোলনের সঙ্গে সঙ্গে নেচার পরিবর্তন করে ফেলছে। এবার এটা স্টুডেন্ট কোটা রিফরমেশন মুভমেন্ট থেকে 21শে আগস্টে মানে জুলাইয়ের পরে হয়ে গেল বৈষম্য বিরোধী মুভমেন্ট। বৈষম্য মানে আমাকে রাস্তায় থাকতে হবে, অ্যানি হাও আমাকে রাস্তায় থাকতে হবে, সরকারকে পতন করতে হবে। আমরা 6-7 দফা দাবি দিলাম, কয়েকশো দফা দাবির মধ্যে একটা হলো সরকারের পতন। সরকার যখন বসতে চাইলো, সরকারের সঙ্গে বসবো না। কোন কি দাবি আছে তাহলে? সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, তারপরে কি দাবি আছে? সরকারের সঙ্গে বসো, লেজিটিমেট সরকারই তো সেই কথাটা বলবে, তুমি সেটাও বলছো না। সেটা না বলে বলছো কারফিউ উপেক্ষা করে 4 তারিখে তুমি শাহবাগ, ঢাকা শাহবাগে সেখানে প্রচুর স্টুডেন্ট মিলিত হয়ে ডাক দিচ্ছ লং মার্চ ঢাকা। মানে কি? প্রাইম মিনিস্টার ভবন ঢাকা দখল করবে, বিভিন্ন জায়গায় স্টুডেন্ট সব জায়গা থেকে আসবে, এসে পুরো ঢাকা মানে প্রাইম মিনিস্টারের ভবন দখল করবে, যে ঘটনা করবে। বাধ্য হয়ে ওরা প্রথমে কিন্তু দিয়েছিল 6 মার্চ, 5 তারিখে কিন্তু নয়, 5 আগস্টের ডাক দেয়নি, প্রথমে 6 মার্চ। এই আন্দোলনের পিছিয়ে যে অন্য কারো হাত আছে সেটা এই দেয়, প্রথম ডাক দিয়েছে 6 মার্চ। আবার যখন বুঝলো যেটা লেট হয়ে যাবে, ভেতর থেকে বুদ্ধিশক্তি দিচ্ছে যেটা লেট হয়ে যাবে, 6 মার্চ না 5ই মার্চ করতে হবে, তো 4 মার্চের সঙ্গে সঙ্গে ডিক্লারেশন দিচ্ছে এটা 6 মার্চ না 5ই মার্চ। কত বড় সাইন্টিফিক মানে মুভমেন্ট এটা এদের, যে 6 মার্চ দিয়েছিল, সঙ্গে সঙ্গে 5 মার্চ হয়ে গেল, কিন্তু লোকের কম পড়লো না। লোক ঢাকাতে দূর দূর থেকে আসতে থাকলো, এসে পুরো গণভবনে ঢুকলো। কটা লোক ঢুকেছিল? পুলিশ কি সেটা পারতো না? আর্মি কি সেটা পারতো না কন্ট্রোল করতে? সামান্য একটা বিদ্রোহ ছিল, মানে কোন স্টুডেন্ট মুভমেন্টটাকেও করতে পারতো, কিন্তু নেচারটাকে এমনভাবে তৈরি করে দেওয়া হয়েছিল যে এটা কন্ট্রোল যাতে না করা যায়। পুলিশ চেষ্টা করছিল করার জন্য, পুলিশ সেই জায়গাতে করছিল, অনেক জায়গাতে পুলিশ আর আর্মির সঙ্গে সংঘর্ষ হয়েছে। এই আর্মি বরাবরই বাংলাদেশের মাটিতে আর্মি একটা আলাদাই রোল পালন করেছে। এই আর্মি আবার ফেভার করে পলিটিক্যাল পার্টি, যে এই সরকার না ওই সরকার, ওদের মধ্যেও ডিভিশন আছে। ভারতবর্ষের মতো আর্মি নয় যে আর্মি একটা প্রফেশনাল আর্মি হবে, সেই আর্মি কিন্তু নয়। যার কারণে এই সমস্ত দেশগুলোতে মিলিটারি শাসন থাকে। ওদেরও খুব ইচ্ছা যে উইসেস ওয়ার হোয়ার্সেস বেগার উড রাইড। তো ওদের ইচ্ছা যে এরকম, যে যদি পারি একটু গদিতে বসতে, তাহলে কেন বসবো না? ঠিক আছে, সে বিদ্রোহ করেই হোক আর দেশদ্রোহ করেই হোক, গদিতে যদি বসতে পাই তাহলে বসেই দেখি। তাহলে যিনি আর্মির চিফ আছেন ওয়াকারুজ্জামান, এ আবার শেখ হাসিনার খুব ক্লোজ রিলেটিভ, ওর কাকার মেয়ের হাজবেন্ড শেখ হাসিনা। তাহলে একে রিক্রুটমেন্ট কে দিয়েছে আর্মি চিফে? শেখ হাসিনা। তা শেখ হাসিনা যখন একে আর্মি চিফ হিসাবে রিক্রুটমেন্ট দেয়, তখন ভারতের ইন্টেলিজেন্স তাকে মানা করেছিল। একে রিক্রুটমেন্ট দিয়েছিল 2 জন সুপার সিনিয়রকে পিছনে ফেলে, 2 জন সিনিয়রকে পিছনে ফেলে একে রিক্রুটমেন্ট যখন আর্মি চিফ করলো, ভারত কিন্তু তার আগেই বলেছিল যে হি উইল নট বি গুড ফর ইউ, তোমার জন্য সে ভালো হয়ে দাঁড়াবে না, এবং তোমার ক্ষেত্রে একটা বড় ডেঞ্জার হবে, সেটা তাকে রিক্রুটমেন্ট দেওয়াটা ঠিক হবে না। এবার বাবা যেমন ভারতবর্ষের অর্নিং শুনেনি, মেয়েও কিন্তু সেটা কর্ণপাত করতে ভুল করেছিল। ওর বাবা অ্যাসাসিনেশনের আগে তার কাছে ইন্ডিয়ান র থেকে লোক গিয়ে আলাদা করে ডেকে একটা বৈঠক করে বলা হয়েছিল, ইউ হ্যাভ ডেঞ্জার ফ্রম দ্য ক্যাভালরি অ্যান্ড ইনফ্যান্ট্রি, দেয়ার ইজ এ প্লট টু অ্যাসাসিন ইউ। একটা প্লট তৈরি হচ্ছে, খুব সাবধান হন, যে তোমাকে অ্যাসাসিন করা হবে, এইরকম একটা প্লট রচা হয়েছে, তৈরি হয়েছে। হ্যাঁ,
হ্যাঁ, সেই খবর নিয়েই তো যাচ্ছে যে তোমার কাছে ইমিডিয়েট এরকম প্লট তৈরি হয়েছে। তো এইবার ইন্ডিয়া কি করে, ইন্টেলিজেন্স তো একেই বলে না। তো তুমি এই সোর্সগুলো যখন একের পর এক ক্লুগুলো দেখবে যে কার পিছনে কে আছে, তখন বুঝতে পারবে। ইন্ডিয়া যখন তাকে তার বাসভবনে ডেকে মিট করতে ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার পাঠিয়েছে এখান থেকে, সেই সময় যে খবরটা ভালো করে দিয়ে এসো, মানে একদম সিনসিয়ারলি যাতে নাই, সে তখন বলছে দিস আর মাই সানস, হোয়াই দে উইল কিল মি, হোয়াই দে উইল অ্যাসাসিন মি। ওটা উন্মুক্ত মানে উদার মনের মানুষ বলছে এটা তো আমার ছেলের মতো, কেন আমি তো তৈরি করেছি, আমি তো দেশ গড়েছি, আমি তো এত শহীদ হলো আমার মানে দেশ স্বাধীন করলাম, তাহলে এরা আমাকে মারবে কেন? ঘটনা তাই ঘটলো। শেখ হাসিনাকেও প্রাইম মিনিস্টার মানে আমাদের ভারত থেকে ইন্টেলিজেন্স দিয়েছিল যে তাকে রিক্রুট করা যাবে না, আর যাওয়া করা ঠিক হবে না এবং তোমার ক্ষেত্রে ডেঞ্জার হয়ে দাঁড়াবে। আর এখন যে ইম্পেন্ডিং ডেঞ্জার আছে সেই ব্যাপারেও যে বাংলাদেশ গভর্নমেন্টের যে ডেঞ্জারটা আছে সেটাও কিন্তু আমাদের দেশ তাকে ইনফরমেশন দিয়েছিল। সেই ইনফরমেশন ও সিনসিয়ারলি, এবং ওর কাছেও অনেক কিছু আছে, ও নিজেও অনেক কিছু মুখে কথা বলেছে যেগুলো আমি ডাইরেক্টলি বলবো একের পর এক। সেখান থেকে প্রুফ হচ্ছে যে কত বড় ডেঞ্জার ছিল, যেটাকে ও হালকাভাবে নিয়েছিল। অ্যাডমিনিস্ট্রেশন চলছে চলছে, যতক্ষণ না তোমার ঘরে আগুন লাগছে তো বুঝতে পারছো না, পাশের ঘরে আগুন লাগলে তোমার কি, তাই না? মানে পাশের ঘর জ্বলছে, তো ঠিক ওই ব্যাপারটা যতক্ষণ না সামনে এসে দেখা দিয়েছে এটাই ডেঞ্জার, ততক্ষণ বুঝতে পারিনি, কারণ অ্যাওয়ারনেস ওকে ইন্টেলিজেন্স দেওয়া হয়েছিল, সেই ইন্টেলিজেন্সটা বাবার মতো করে নেগলেক্ট করেছিল। তো এই স্টুডেন্ট মুভমেন্ট যখন থামলো না, 5 তারিখে যখন সরকারকে এইভাবে বাধ্য করে দিল, তাহলে এতদিন পর্যন্ত মুভমেন্টটাকে পুলিশই কিন্তু ঠিকঠাক কন্ট্রোল করে আসে। জানি না আমি কি করে ভুল, যখনই আর্মি প্রথমবার নামিয়েছিল, আমি টিভিগুলো প্রথমেই আমি বাড়িতে ডিসকাশন করেছিলাম যে বাংলাদেশের মতো জায়গাতে আর্মি রাস্তাতে নামানো অতটা সহজ নয়, নামিয়ে দিলেই বড় একটা কনস্পিরেসি হয়ে যাবে, বড় বড় একটা চক্রান্ত, জায়গা পেলেই ওরা চক্রান্ত করবে। এটা ন্যাশন ওয়াইড আর্মি নামানোটা ঠিক হয়নি, সার্জিক্যাল স্ট্রাইকের মতো কাজ করতে হতো, যেখানে যেখানে সুবিধা হতো। ভারতবর্ষের মানে কি বলবো, মানে ইন্টেলিজেন্স শুধু নয়, ভারতবর্ষের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এতটা পাওয়ারফুল, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এতটা পাওয়ারফুল যে কোনো মুভমেন্ট বা কোনো কিছু কত স্মুথভাবে সেটাকে কন্ট্রোল করতে হবে, সেটা বাংলাদেশের পুলিশের কাছে ছিল না। এইবার যেটা দেখা হলো বাংলাদেশ পুলিশ অতটা এফিসিয়েন্ট নয় মুভমেন্টকে কন্ট্রোল করার জন্য। আমাদের তো এখানে মুভমেন্টই হতে দেবে না, তার আগেই হাউস অ্যারেস্ট হয়ে বসতে পারবে, তার আগেই অ্যারেস্ট হয়ে, কে কে নেতা আছে পিছনে কে আছে মুভমেন্টে নামতেই দিবে না, তার আগে অ্যারেস্ট হয়ে যাবে। আর বাংলাদেশের রাস্তাতে লাঠি নিয়ে নামছে আর সামনাসামনি গুলি করা করে আর করছে, এত দূর যাবেই না আমাদের এখানে, স্মুথ হবে। ঠিক ওই 1922 সালে এবং 1942 সালে ভারত ছাড়া আন্দোলনের মতো আন্দোলন প্ল্যান করছো, আগের রাতে সবাই উঠে গেল, আর কি হবে আন্দোলন? হ্যাঁ, বড় বড় নেতা সবাই জেলে, কে গাইড করবে? তাহলে এই মুভমেন্টের পিছনে যদি ঠিকঠাক বুঝতে পারতো যেটা যে স্টুডেন্টের মুভমেন্ট নয়, তুমি কোর্টে গেছো বলে ভাবছো যে স্টুডেন্ট শান্ত হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে, সেই জিনিসটা বোঝা উচিত ছিল, সাইন্টিফিক্যালি বুঝার ব্যাপার ছিল। বুঝতে যখন পারেনি, 21শে জুলাইয়ের পরে যখন বুঝতে পারছে, এই মুভমেন্টের মধ্যেখানে কিন্তু একবার চায়না গেছিল, মানে প্রাইম মিনিস্টার, মানে বিভিন্ন ডিল করার ক্ষেত্রে। তবে শেখ হাসিনার বড় একটা সাকসেস ছিল যে প্রাইম মিনিস্টার। কি হয়, বিএনপি পার্টি যদি বলি খালেদা জিয়া, তাহলে খালেদা জিয়া হচ্ছে প্রো পাকিস্তানি, পাকিস্তানের ফেভারে, প্রো চায়না, প্রো ইউএস, ভারতের সঙ্গে কোনো বন্ধুত্ব চায় না। ও চায় না কেন, যে ভারতের বিরোধ করবো বলেই। তাহলে খালেদা জিয়া যখন জিয়া সরকার যখন ওখানে থাকবে, তাহলে হিন্দুরা শান্তিতে থাকতে পারবে না। আর আওয়ামী লীগ হচ্ছে প্রো ইন্ডিয়ান, প্রো ইন্ডিয়ান মানে সেকুলার গভর্নমেন্ট আছে, সেকুলারে হিন্দুরা শান্তিতে থাকবে, ল অ্যান্ড অর্ডার খুব ভালো থাকবে। তাহলে এই সরকারকে যখন উৎখাত করছে, উৎখাত করতে গিয়ে এর পিছনে জামাতি ইসলামী একটা নাম শুনেছ, একটা নিষিদ্ধ অর্গানাইজেশন বাংলাদেশের মাটিতে। এই জামাতি ইসলামের টিকি বাঁধা থাকে পাকিস্তানের মাটির সঙ্গে। কেন, 1970 সালে ইলেকশন যদি আমরা দেখি, তাহলে জামাতি ইসলামের হেডকোয়ার্টার কোথায় ছিল? পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান। কিন্তু ওরা এখানেও লড়ছিল ইলেকশন বাংলাদেশের মাটিতে, কিন্তু ওদের হেডকোয়ার্টার, ওদের দাদা, ওদের আকা, মানে ওদের বড় বড় লিডার সব হচ্ছে ইসলামিস্ট টাইপের, একদম কট্টরবাদী, মানে ইসলামিস্ট। তো তারা ওখান থেকে ওখানে যা গাইডেন্স দেবে, ওরা বাংলাদেশের আজাদি চায়নি, বাংলাদেশের ফ্রিডম চায়নি, ওরা বাংলাদেশ পাকিস্তান থেকে কেটে বেরিয়ে আসবে সেটা কোনোদিনই চায়নি। ইলেকশন যখন লড়ছিল, তো ওরা বাংলাদেশের মাটিতে আবার যাতে শরিয়া ল, ইসলামিক ল ইমপ্লিমেন্ট হয়, তার জন্য ওদের একটা আন্দোলন ভেতরে ভেতর থেকেই গেছে। বাংলাদেশে ওরা বসবাস তো করছে, কিন্তু তারা চাইছে যে বাংলাদেশ আবার পাকিস্তানের মতোই সেই ইসলামিক লতে আসুক, বা আরো কট্টর হয়ে সেই শরিয়া ল এর মধ্যে ঢুকুক। আর যে আওয়ামী লীগ সরকার, সে সরকার কিন্তু একটা এটাকে নিরপেক্ষভাবে চালাতে চাইছে, বুঝতে পারলে? তো এই সরকারের পিছনে যখন বিএনপি দেখছে 2009 থেকে পরপর 3টে ইলেকশন কিচ্ছু করতে পারলাম না,
চতুর্থতম ইলেকশনে পার্টিসিপেটই করতে পারলাম না, যে কোনো বেসই নেই আমার, শেষে বয়কট করে দিলাম ইলেকশন। 2024 সালে যে ইলেকশন হলো জানুয়ারি মাসে, সেটা বিএনপি বয়কট করলো, এবং বিএনপির খালেদা জিয়া জেলেই ছিল, মানে কারাপশন চার্জেস আর কি। তার ছেলে তারিক রহমান, যিনি লন্ডনে থাকেন, পালিয়েই থাকে আর কি, ঠিক আছে। তো এই বিএনপি পার্টির পুরো আস্তে আস্তে সবকিছু ধ্বংস। এবার বিএনপি কারো তো শরণাপন্ন হবে, কুছ তো করো বড় সাহেব। তো ও বড় সাহেব তো কে সাহেব? ওর বড় সাহেব হচ্ছে আমেরিকা, আর ওর বড় সাহেবের মধ্যে মিডিল একটা সাহেব হচ্ছে পাকিস্তান। তো পাকিস্তানের আইএসআই হচ্ছে একটা ব্যাপার, বড় ব্যাপার। তো এ আবার ভাবছে কোনো সময় এই আওয়ামী লীগকে এখানে বাংলাদেশে দেখতে পাচ্ছে না। বাংলাদেশে এখানে বাংলাদেশে আওয়ামী লীগ আছে মানে ভারতবর্ষ বাংলাদেশ নিয়ে কুল আছে, বাংলাদেশ নিয়ে কোনো টেনশন নেই। আমার যদি দুটো ফ্রন্টে যুদ্ধ বাঁধে, ঝামেলা বাঁধে, তাহলে আমার কাছে বড় টেনশন। এমনি চায়না আর পাকিস্তান তো আমার এগেনস্টে আছেই, কিন্তু বাংলাদেশের মতো নেশনটা যদি আমার এগেনস্টে চলে যায়, তাহলে আমার কতটা জায়গা জুড়ে আছে, তাহলে এতটা মিলিটারি আমাকে নতুন করে আবার নিয়োগ করতে হবে, আবার ঝামেলা করতে হবে, যেটা কাউন্টার করা আমার ক্ষেত্রে এই মুহূর্তে আবার একটা চাপের বিষয় হয়ে দাঁড়াবে। তো সেইখানে এখানে কুল অ্যান্ড কমফোর্টেবল ওয়ে একটা থাকুক। আর তাছাড়া এই দেশকে আমরাই স্বাধীন করেছি, জনগণ যাতে সুস্থ স্বাভাবিকভাবে চাই, আমরা তাদের সঙ্গে আমরা মানে কোনো ঝামেলাতে যেতে চাই না, খুব কুল অ্যান্ড কমফোর্টেবল রিলেশনশিপে। কিন্তু এই যদি বিএনপি এখানে রুল করে, তাহলে ভারতবর্ষের ক্ষেত্রে তো সেটা ভালো সরকার হবে না। কারণ বাংলাদেশ তো ও সবসময় পাকিস্তান থাকবে, পাকিস্তানের সাথে যোগ করবে, সবসময় আমেরিকার সাথে যোগ করবে, সবসময় চাইনার সাথে যোগ করবে। তখন এদের সাথে যোগ করলে তো ভারতবর্ষের ক্ষতি চারিদিক থেকে হবে। এই সরকারকে ফেলার জন্য আওয়ামী লীগের দরকার ছিল, বিএনপির দরকার ছিল। আমি এত বছর ধরে ফেলতে পারছি না, তাহলে আমি কারো সাহায্য নিই, কার সাহায্য নেব, কিভাবে? সে একটা রাস্তা খুঁজছিল, খুঁজে পাচ্ছিল না। জামাতি ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল, সে একটা রাস্তা খুঁজছিল যে কোন জায়গা থেকে কিভাবে আমি বেরিয়ে আসতে পারি। সবারই একটা ছিল এই জায়গাটাতে। তাহলে আর এই দুজনের পিছনে আরেকটা হাত ছিল পাকিস্তানি আইএসআই এর, কি করে এই সরকারকে ফেলা যায়। এরা সবাই ফেলা যায় করে যতই চিল্লাক, যতক্ষণ না যার ফেলার দরকার হবে সে যদি মাথা না লাগায়, তাহলে কি ফেলা হবে? কিন্তু ইন্টারন্যাশনাল পরিস্থিতি এমন একটা জায়গাতে এসে দাঁড়ালো, আন্তর্জাতিক পলিটিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স, যে বড় মাথাকে হাত লাগাতে হলো, মানে সেলসম্যান হয়ে এসে তোমার দরজায় বলা হলো তুমি কি সরকার চেঞ্জ করতে চাইছো। বুঝতে পারলে? সেই সেলসম্যান হচ্ছে আমেরিকার সেলসম্যান একজন এসে পৌঁছালো দরজায়, যে বাংলাদেশের সরকার ফেলা এই মুহূর্তে খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। এখন কথা হবে, এটা আমেরিকা না হয়ে চায়নাও তো হতে পারে। এই কাজ তো চায়নাও তো বড় পাওয়ারফুল এখন কান্ট্রি, আমেরিকার চায়না, চায়নাও তো করতে পারে। তো চায়না যে না করেছে, করেনি, তার পিছনেও যুক্তি আছে, আর আমেরিকা যে করেছে তার পিছনেও যুক্তি আছে। তো কেনই আমেরিকার করলো? আমেরিকার করার মূল কারণ হলো, ইন্টারন্যাশনাল পরিস্থিতি যদি দেখো, ভারতবর্ষ পাক তোমার কাশ্মীর সমস্যা নিজে একাই সমস্যার সমাধান করে নিয়েছে, তাই না? কাশ্মীরের মতো সমস্যার সমাধান ভারতবর্ষ একাই করে নিয়েছে, যেটা বিশ্ব পরিস্থিতিতে সুপার পাওয়ার কান্ট্রি ইউএসএ কোনোদিনই ভাবতে পারেনি যে আমাকে না বলেই করে নেবে। এটা তার কাছে বিস্ময়ের ব্যাপার। পাকিস্তান রাতে ঘুমিয়েছিল কাশ্মীর হামারা, সকালে যে কাশ্মীর ভেঙে টুকরো হয়ে গেছে, স্টেটই নেই। আর আমেরিকাকে ফোন করছে, বলছে কি হয়েছে, আমেরিকাও বলছে অবাক, হ্যাঁ 370ই সরে গেছে, বুঝতে পারছে না। তাই আমেরিকাও মাথাতে হাত বলছে যে না বলেই করে নিল। তো বড় বড় পাওয়াররা কি চাই, যে তোমরা লড়ো, হাত জোর করো, আমি আমার ইচ্ছা মতো ঠিক করবো। কিন্তু দেখলো যে ভাই ভারতবর্ষের ক্ষেত্রে এই পটভূমিটা আগে যেমন ছিল, যে প্রত্যেক কথাতে এ ওকে ফোন করতো, এখানে কংগ্রেস গভর্নমেন্ট থাকলে কিছু হতে গেলে আমেরিকাকে ফোন করতো, পাকিস্তানকে এটা মানা করো নাহলে এটা হয়ে যাবে, পাকিস্তানে কিছু হতে গেলে আমেরিকাকে ফোন করতো, তুমি এটা মানা করো নাহলে এটা হয়ে যাবে, ও মধ্যস্থতা করতে বরাবর। এখন সেই জায়গাগুলো থাকলো না, বিশ্ব পরিবেশ পরিস্থিতি চেঞ্জ হয়েছে, যুদ্ধ লেগে গেল ওইদিকে রাশিয়ার ইউক্রেনের মধ্যে। তাহলে কি করে এখানে এইবার, এইটা আমি পরে একদিন ডিল করব, এখন বাংলাদেশটায় আসি, নাহলে মানে ঘটনাটা ডিরেইল হয়ে যাবে। স্টুডেন্টের মুভমেন্ট এতটা কোনোদিন বিশ্বের ইতিহাসে কোথাও ভায়োলেন্ট হয়নি, যে পুলিশকে জ্বালিয়ে দিচ্ছে, গুলি করে দিচ্ছে, এই সমস্ত কিছু। স্টুডেন্টরা বলবে যে আমাদের সাথে সিভিল ডিসঅবিডিয়েন্স হয়েছে, নন কোঅপারেশন, বিপুল জনগণ, কারফিউ হয়েছে, জনগণের ক্ষতি হয়েছে, তারাও যোগ সাজেস্ট করেছে। কিন্তু সেই জায়গাটা নয়, যে জনগণগুলো রাস্তায় নেমেছে তারা বিএনপি, তারা জামাতি ইসলাম। এই বিএনপি জামাত ইসলাম এই এত বড় মুভমেন্টের পয়সা কোথায় পেল, যে এতদিন ধরে মুভমেন্ট চলছে, তাদের সুস্থ স্বাভাবিক বাংলাদেশে প্রথমত আনএমপ্লয়মেন্ট একটা বড় ইস্যু। এই আনএমপ্লয়মেন্ট বড় ইস্যুর মধ্যে যে ছেলেটিকে বলা হচ্ছে, নাম টার্গেট থাকলো কোটা মুভমেন্ট, মরে গেলে তুমি শহীদ টাইটেল পাবে ধরো আমাদের দিক থেকে, আর না হলে শহীদ হতে গেলেও তুমি মরে গিয়ে তোমার পরিবারকে মানে
জেনারেশন আফটার জেনারেশন বাঁচিয়ে রাখবে, কারণ একটা টাকা ঘোষণা করা হবে আর তুমি এমনি বসে আছো। চলো মুভমেন্টে গিয়ে, যেমন কাশ্মীরের মতো একটা পাথর ছুটবে 500 টাকা, তাহলে ও তো ভাববে যতটাই ছুটতে পারি, তাই না? তাহলে এই মুভমেন্টও ঠিক এরকম হয়েছিল যে প্রত্যেক জিনিসের পেছনে তোমার এবার সব স্টুডেন্টদের কি টাকা নেই, মাস গেলে তো বাড়ি থেকে টাকা আনতে হয়, তাই না? তাহলে সবাই যে একটা টাকা পাবে, একটা কিছু আছে, একটা বড় একটা ফান্ড তৈরি হয়েছে, খাওয়া দাওয়া ভালো হবে, সমস্ত রকম সুযোগ সুবিধা আছে। আর যদি কিছু হয়ে যায় তাহলে শহীদের দরজা আছে, আর তারপর জেনারেশন আফটার জেনারেশন একটা বড় লামসাম মানি আছে। সেই সমস্ত কিছু সব ঠিকঠাক করে দিয়েছিল। কে করেছিল? এগুলো সব কিছুর পিছনে এদের ডিমান্ড ছিল সরকার চেঞ্জ করব, কিন্তু আমেরিকার দরকার পড়েনি। ইন্টারন্যাশনাল পরিস্থিতি এমন একটা পরিবেশ হয়ে গেল যে ইমিডিয়েট তাকে এখন এই বাংলাদেশের সরকারকে ফেলতে হবে। ফেলার জন্যে 2024 সালে যখন এখানে ইলেকশন হলো, প্ল্যান অনেকদিন ধরেই চলছে, কারণ যুদ্ধ তো রাশিয়ার ইউক্রেনে আজকে থেকে চলছে না, 2022 থেকেই চলছে। তারপরে থেকেই চেষ্টা চলছে যে যে সম্পর্ক ওরা চেয়েছিল, যে ভারতবর্ষকে যে প্রথমেই তো দেখিয়ে দিলাম যে ইউএসএ আমাদের কোনোদিন বন্ধু ছিল না। তারপরে যখন ইউএসএসআর ভেঙে পড়লো 1991 সালে, তখন ইউএস অনেকটাই ঘনিয়ে আসলো ভালো সম্পর্ক করার জন্য। ভারত ডেভেলপিং কান্ট্রি, অনেক উন্নতি করছে, খুব ভালো চেয়েছিল যে আমি আমার ইচ্ছা মতো একে ঘুরাবো এদিক ওদিক করে। কার এগেনস্টে? চায়নার এগেনস্টে। সেই জিনিসটা যখন ও ঠিকঠাক করতে পারছে না, পয়েন্ট বাই পয়েন্ট পরে বলা হবে এগুলো, তখন দেখলো যে এখন ভারতবর্ষের সরকারকে ইনস্টেবল করাটা সব থেকে বড় দরকার। ভারতবর্ষের সরকারটাকে যদি ইনস্টেবল না করতে পারি, তাহলে আমি বিশ্ব পরিস্থিতিকে কন্ট্রোল করতে পারছি না। একটা পরিবেশ হয়ে দাঁড়িয়েছে। ভারতকে যেটাই বলছে, এখন ভারতের কাছেই তো জোর হাত করছে। কিছুদিন আগে বেরিয়ে আসলাম যে তুমি দেখো ইউক্রেন তাই বলছে না যে তুমি মধ্যস্থতা করো, তাই না? কিন্তু প্রাইম মিনিস্টারের কম চালাক না, বললো আমি মধ্যস্থতা করবো না, তোমরা লড়ছো লড়ো আর বসে ঠিক করো। তো এখন পিস সামিট হোল্ড করার কথা বলছে, যে ভারত এখন পিস সামিট হোল্ড করুক, যাতে ইউক্রেন আর রাশিয়াকে নিয়ে বসুক, যেখানেই করবে ইউক্রেন যেতে রাজি আছে। তার মানে কি, আমেরিকার দ্বারা এই কাজ আর করা সম্ভব নয়। এখন আমেরিকার দ্বারা রাশিয়াকে এক টেবিলে নিয়ে বসে একটা পিস সামিট করা সম্ভব নয়, পারবে না। কিন্তু ভারত যদি চায় তো ইউক্রেন আর রাশিয়াকে দুটোকে নিয়ে পিস সামিট করতে পারবে। সে যে কাজগুলো চাইছিল ভারতের কাছ থেকে, দেখলো যে সে গুড়ে বালি পড়েছে। ভারত সেই জায়গাতে নেই। ভারত খুব ইন্টেলেকচুয়াল দৃষ্টিভঙ্গি নিয়ে এরকম ওয়ার্ল্ড পরিস্থিতিকে এনকাউন্টার করছে, মানে কাউন্টার করছে আর কি। এইরকম পরিস্থিতিতে বাংলাদেশের মাটিতে সরকার চেঞ্জ করা খুব অবসম্ভব হয়ে আসলো। 2024 জানুয়ারিতে যখন ইলেকশন হলো, তখন ইলেকশনের আগেই আমেরিকান রিপ্রেজেন্টেটিভ একজন, যার নাম হচ্ছে পৃথিবীর এখন সব থেকে নিকৃষ্টতম ব্যক্তি, যাদের নাম তোমরা শুনোনি এখন, ডোনাল্ড লু, নাম শুনেছ? হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ফরেন সেক্রেটারি, আইএফএস হয় না আমাদের এখানে, আইএফএস আছে না, তো হচ্ছে আমেরিকার অ্যাসিস্ট্যান্ট ফরেন সেক্রেটারি, গভর্নমেন্ট অফ মানে ইউএস এর অ্যাসিস্ট্যান্ট ফরেন সেক্রেটারি অফ স্টেটস এশিয়া অ্যান্ড সেন্ট্রাল এশিয়ার ব্যাপারে অ্যাসিস্ট্যান্ট ফরেন সেক্রেটারি। সে ভারতবর্ষ অনেকদিন আগে ছিল, এখানে পলিটিক্যাল অফিসার হয়েছিল, ভারতের ইউএস এম্বাসিতে পলিটিক্যাল অফিসার হিসেবে কাজ করে গেছে। তো এই ব্যক্তিটা হচ্ছে এখন বিশ্বের মধ্যে সব থেকে নিকৃষ্টতম ব্যক্তি, মানে যার চিন্তা, শয়তানও এর সামনে লজ্জিত হয়ে যাবে। মানে একে যদি সামনে শয়তান দেখে যে মেরা क्या काम है तुमसे, हमसे ज़्यादा तुम धरती में अभी काम कर रहे हो, মানে এত শয়তান আর কি। মানে সেই সময় আসেনি, তার আগে ডিপ্লোম্যাটিক থ্রু এই সমস্ত কিছু দিয়ে ইউএস যোগাযোগ করে বলে ইলেকশন বাংলাদেশে আমি ফ্রি অ্যান্ড ফেয়ার করিয়ে দেবো, তোমারই সরকার থাকবে, কিন্তু পরিবর্তে আমাকে কয়েকটা কন্ডিশনে রাজি হতে হবে। কি পরিবর্তে? শেখ হাসিনার কাছে পরিবর্তে আসলো যে সেন্ট মার্টিন আইল্যান্ড, বাংলাদেশের ঠিক নিচের দিকে মায়ানমার বর্ডার ঘেঁষে একটা সেন্ট মার্টিন আইল্যান্ড আছে, এই সেন্ট মার্টিন আইল্যান্ডটা আমাকে দিতে হবে। মানে আমার সাথে এগ্রিমেন্ট করতে হবে, আমি এখানে মিলিটারি বেস বানাবো। আমেরিকা মিলিটারি বেস বানাবে সেন্ট মার্টিন আইল্যান্ডে, কিন্তু এতদিন তো দরকার ছিল না মিলিটারি বেস বানানো। হঠাৎ করে সেন্ট মার্টিন আইল্যান্ডে, বে অফ বেঙ্গলে কেন মিলিটারি বেস বানানোর জন্য আমেরিকা উঠে পড়ে লাগলো? বাংলাদেশের শেখ হাসিনা গভর্নমেন্টের পরিষ্কার কথা হলো, আমি সরকার আসি না থাকি, কিন্তু বাংলাদেশের জনগণের যাতে ক্ষতি না হয়, সার্বভৌমত্ব যাতে কোনো রকম হাত না পড়ে, আর তৃতীয় শক্তির এরকম করে আমাদের দেশে যাতে ইন্টারফারেন্স না হয়, সেই জনগণের কথা ভেবে আমি থাকি না থাকি, আমি এ ব্যাপারে কোঅপারেট করব না। আমি বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও কিন্তু কোনো বৈদেশিক শক্তিকে তার মিলিটারি পারপাসের জন্য, ইউজের জন্য আমি দিতে পারবো না। এটা প্রথম দ্বন্দ্বের একটা কারণ হলো জানুয়ারি মাসে
টেকনিক্যালি যখন বিএনপি পার্টিসিপেট করলো না ইলেকশনে, তখন আমেরিকা এই ইলেকশনকে নট ফ্রি অ্যান্ড ফেয়ার বলে ডিক্লারেশন করলো। আমেরিকা এই ইলেকশনটাকে নট ফ্রি অ্যান্ড ফেয়ার, বাংলাদেশ ইলেকশনে তুমি গোটা বিশ্বের দাদা, দেশে একটা ইলেকশন হচ্ছে, তুমি বলার কে? ও বলল নট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। তো নট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের সঙ্গে সঙ্গে রিপারকেশন ভারতও দিল আর চায়নাও দিল। তাহলে নট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যখন ও বলেছে, তখন ভাবছে যে এদের কিছু বড় একটা প্রবলেম করতে চাইছে। চায়না সঙ্গে সঙ্গে বলল মানে ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ারই আছে, থার্ড পার্টি যাতে কোনো ইন্টারফেয়ার না করে কোনো দেশের ইলেকশনের ব্যাপার। ও স্টেটমেন্ট দিল চায়না। ভারত সরকার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বলে মানে প্রাইম মিনিস্টারকে একটা মানে ওয়েলকাম জানালো, আর বাংলাদেশি জনগণকে কনগ্রাচুলেশন দিল যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কন্ডাক্ট করার জন্য। তাহলে এটা বুঝতে পারলো যে ইন্টারন্যাশনাল পরিবেশকে যেভাবে উত্তক্ত করার চেষ্টা করেছে আমেরিকা, যে বাংলাদেশের ইলেকশনটা ফ্রি অ্যান্ড ফেয়ার নয় বলে, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ মানে ইন্ডিয়াও সেটা সঙ্গে সঙ্গে সম্মতি দিল ফ্রি অ্যান্ড ফেয়ার, আর চায়নাও দিল। আর চায়না যখন দিচ্ছে তার মানে বুঝতে হবে চায়না এই ঘটনা ঘটাবে না, যে ঘটনাটা ঘটছে চায়না তো সঙ্গে সঙ্গে দিয়েছে সেই রিপারকেশন। আর শেখ হাসিনা সরকার প্রো গভর্নমেন্ট বা প্রো মানে ইন্ডিয়ান হতে গেলেও ও এমন একটা ব্যালেন্স পলিসি নিয়ে চলেছে যে বাংলা ইন্ডিয়ান চায়নার মধ্যে একটা দ্বন্দ্ব আছে, কিন্তু ও দুটো সরকারের সঙ্গে খুব ভালোভাবে চলেছে। দুটো সুপার পাওয়ার, রিজিনাল যে সুপার পাওয়ার বলতে গেলে এশিয়ান সুপার পাওয়ার, যে তোমার সাউথ ইস্ট এশিয়াতে এদিকে চায়না আর এদিকে ইন্ডিয়া, দুটোর সঙ্গেই ভালো সম্পর্ক রেখেছে। যার কারণে চায়না প্রচুর পরিমাণে ইনভেস্ট বাংলাদেশের মাটিতে করেছে, প্রচুর পরিমাণে ইনভেস্ট করেছে। এই যে টাকা ইনভেস্ট করেছে চায়না, তাতে এটা পরিষ্কার যে চায়না কোনোদিনই ওখানে একটা অস্থির গভর্নমেন্ট হোক, ইনস্টেবল গভর্নমেন্ট হোক, সেটা চাইবে না কোনোদিন, কারণ তার টাকা লস হবে, তার প্রজেক্ট লস হবে, তাই না? সে কোনোদিনই চাইবে না। আমেরিকা যখন প্ল্যান করছে তখন চায়না বিরোধ করলো ওটা, যে ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার, ভারতও বললো ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার। এটা হতে হতে মে মাসে যখন ভারতবর্ষ ইলেকশন চলছে, সেই সময় যে নিকৃষ্টতম প্রাণী যার নাম বলছি ডোনাল্ড লু, সে তিনটে দেশ সফর করে। একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে শ্রীলঙ্কা, আর হচ্ছে বাংলাদেশ। তোমরা এর আগে দেখেছো শ্রীলঙ্কার মাটিতে একই রকমভাবে সরকার উৎখাত হয়েছে, ঠিক আছে? হয়েছে তো? এই সরকার উৎখাতের পিছনে যে দাদাগিরি, যে দাদা, সেই দাদাই কিন্তু এই একই রকমভাবে বাংলাদেশে উৎখাত করেছে। শ্রীলঙ্কার মাটিতে যে সরকার উৎখাত করছে তার মূল কারণ কি আছে? ঠিক একই রকমভাবে একই কারণেই কিন্তু বাংলাদেশের মাটিতে সরকারকে উৎখাত করছে নিজের স্বার্থের জন্য। কিন্তু লোকাল লোকের স্বার্থ কি বললো? বিএনপির স্বার্থ মিলল যে আমি সরকার হতে পারবো। আর্মির স্বার্থ, এবার আর্মি চিফকে গিয়ে বলছে যে কি করবে তুমি, তুমি আর্মি চিফ হওয়ার পর তো রিটায়ারমেন্টই করবে, হ্যাঁ, তুমি আমেরিকার মতো বড় জায়গাতে তোমার বড় ভিলা থাকবে, সবকিছু থাকবে, ছেলে মেয়ে আমেরিকাতে পড়বে, দেখো না মোহাম্মদ ইউনূসকে, তার ছেলে মেয়ে বিদেশে পড়ছে, হ্যাঁ, তো তুমি সব কিছুই পাবে, তুমি তো আর বাংলাদেশে থাকবে তাই নয়, তাহলে তুমি কেনই বা করবে না? করো এটা কাজ। আর যা টাকা পয়সা বা যে সুযোগ সুবিধা পেয়েছে তার 10 গুণ পাবে। বিএনপির ক্ষেত্রেও তাই, জামাতের ক্ষেত্রেও তাই, তোমার উদ্দেশ্য সফল হবে, করো তুমি এটা। ওই সেন্ট মার্টিন আইল্যান্ড যখন দিল না, তখন সেন্ট মার্টিন আইল্যান্ড শুধু নয়, সে বলেছিল সেন্ট মার্টিন আইল্যান্ড প্লাস, তুমি এদের নাম শুনেছ, রোহিঙ্গা। মায়ানমারের শেষের দিকে নিচু করে একটা প্রদেশ আছে যেটা আরাকান, নাম শুনেছ? আরাকান ইতিহাসে নাম শোনা হবে, এখন সেটা রাখাইন প্রভিন্স। ওটা প্রভিন্সটার নাম হলো মায়ানমারের সাথে জড়িত রাখাইন। সেখান থেকে রোহিঙ্গাদের একটা বড় সমস্যা হয়, ঠিক আছে? সেই রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে, বাংলাদেশের ওইটা একসময় বাংলাদেশে ভারতেরই পার্ট ছিল। 1942-1945 সেই জায়গাটা ব্রিটিশ একবার জাপান এরকম দখল করেছিল, তো একসময় ভারতে, আস্তে আস্তে সেটা মায়ানমারের সঙ্গে জড়িত হয়ে গেছে। তো বাংলাদেশও সেটা নিয়ে বড় মাথা ঘামায়নি, কোনোদিন যায়নি, কিন্তু সেন্ট মার্টিন আইল্যান্ডটা পাশে এখানে এর সাথে আছে। ব্রিটিশের প্ল্যান, ওর প্ল্যান হলো, ইউএসের প্ল্যান হলো যে ওই রাখাইন প্রদেশকে নিয়ে, মায়ানমারের আর এটাকে নিয়ে একটা দেশ তৈরি করব। এই থিওরিটা দিচ্ছে শেখ হাসিনার কাছে, যে একটা দেশ থেকে খ্রিস্টান দেশ তৈরি করবে। তারপরে খ্রিস্টান দেশ মানে ওদের পাওয়ার এখানে আসবে, কিন্তু এইটা আলটিমেটলিও 100% রাইট হবে না। কেন হবে না? ওদের প্ল্যান আছে অন্য কিছু, যেটা ওরা যেটা দেখে আমাদের নর্থ ইস্ট যেটা আছে, সেই নর্থ ইস্টে সব খ্রিস্টান আছে, সব খ্রিস্টান আছে। তাই নর্থ ইস্টটাকে বড় একটা আনরেস্ট তৈরি করতে চাইছে, নর্থ ইস্টটাকে কেটে দেওয়ার বড় একটা প্ল্যান ইউএস এর মাথাতে আছে। আমরা সবসময় চায়না নিয়ে ভয় করি, যেটা চায়না থেকে ভয় আছে, কিন্তু এইটার বড় প্ল্যান, বড় গেম এখন যেটা খেলছে সেটা ইউএসএ খেলছে, যে এটাকে কিভাবে কেটে দেওয়া যায়। মানে এই কেটে দেওয়া কিছু করার পিছনে মূল কারণ হলো যে ভারতকে একটা উত্তক্ত করে একটা পরিবেশ, এরকম তুমি গৃহ বিবাদে পড়ে যাও, তাহলে তুমি আর উপরে উঠতে পারবে না, তুমি আর কিছু করতে পারবে না। ভারত যে একটা চ্যালেঞ্জিং ইকোনমি হয়ে দাঁড়িয়েছে, সেই জায়গাটা দেবে না। ওর বড় শত্রু হচ্ছে চায়না,
যাকে এখন সামনাসামনি লড়তে গিয়ে বিভিন্ন জায়গাতে এখন কাউন্টার করতে গেলে ভারত ছাড়া কিচ্ছু করতে পারবে না। আর ভারত এই দ্বন্দ্বে এখন পা দেবে না। ভারত এই দ্বন্দ্ব, প্রকাশ্য দ্বন্দ্বে এখন পা দেবে না। আর সেই জায়গাটাতে ওর বড় মাথা ব্যথা হয়েছে যে ভারতকে যদি আনস্টেবল না করি, যে তোমার ডেঞ্জার আছে, তুমি ডেঞ্জার মানে মানে অসুবিধায় আছে, যতক্ষণ না ভারতকে বুঝাতে পারবো ততক্ষণ ভারত আমার সাথে মিলবে না। তাই ঘরে বসে ঘরের ক্ষতি করে তোমাকে বলবে কি অসুবিধা হয়েছে বলো, বুঝতে পারলে? তোমারই ক্ষতি করে তোমাকে বলবে কি অসুবিধা হয়েছে বলো। তাই যখন মে মাসে ভিজিট করলো শ্রীলঙ্কা, ইন্ডিয়া, ডোনাল্ড লু ওখানেও গেল, বাংলাদেশেও গেল। বাংলাদেশে গিয়ে লাস্ট হুমকি প্রাইম মিনিস্টারের কাছে একটা সে প্লেস করে আসলো যে আইদার গিভ মি সেন্ট মার্টিন অর বি রেডি টু ফেস দ্য কনসিকুয়েন্স। তুমি হয় দাও সেন্ট মার্টিন, আর নাহলে তোমাকে ডিথ্রোন করবে। তখনও কিন্তু সে চুজ করলো যে বাংলাদেশের সার্বিক উন্নতি, বাংলাদেশের জনগণের উন্নতি, নিজের উন্নতি নয়। তাকে যদি বলাই হতো যে তোমার যা প্রপার্টি আছে ওকে তো দিয়ে দিবে, যে আরো 20 গুণ তুমি দিয়ে দাও, ওটা বেচেই দাও আমার কাছে একরকম, ঠিক আছে, তো তোমার যা প্রপার্টি আছে তার 20 গুণ দিয়ে দেবো। কিন্তু সে কিন্তু সেই সমস্ত কিছুতে আরো 10 বছর রাজত্ব করবে। আমেরিকা না চাইলে তো কেউ ফেলতেই পারবে না তোমাকে। আর বিএনপি ফেলতে যাবে, কিছু টাকা দিলে বিএনপি বলবে যে 20 সাল শাসনই করবো না আমি, টাকা দাও, খাচ্ছি, চলছি আর কি, ঠিক আছে। কিন্তু প্রাইম মিনিস্টার শেখ হাসিনা কিন্তু তার সঙ্গে কোঅপারেট করলো না। যখন কোঅপারেট করলো না, তখন ও নিজে থেকে স্টেটমেন্ট দিল যে ওয়েস্ট ইজ অ্যাংরি ওভার মি, দে ওয়ান্টেড টু ক্রিয়েট এ নেশন হিয়ার অফ হোয়াইট ম্যান, মানে হোয়াইট ম্যানের একটা দেশ তৈরি করতে চাইছে। সেইটা তার জন্য কিছু ওয়েস্ট শক্তি, নাম ধরলো না, যে আমার প্রতি খুব অ্যাগ্রেসিভ হয়ে আছে, খুব রেগে আছে, আর সেন্ট মার্টিন আইল্যান্ডটা আমার কাছ থেকে সে চাইছে মিলিটারি বেসের জন্য। আমি দিইনি, আমি দেব না। পক্ষান্তরে কি হলো, সেই নেতা প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করার পরে সেই ডোনাল্ড লু আবার বিএনপির সঙ্গে, জামাতের সঙ্গে, সবার সঙ্গে বসেছে, ডিপ্লোম্যাটিক সেন্টারে বসেছে, সবাই বসে ঠিক করেছে যে সরকারকে ইমিডিয়েট ফেলতে হবে। তার জন্য তারা প্ল্যান অ্যান্ড সব সমস্ত কিছু করে মে মাসে নিয়ে আসছিল যে কোন তারিখ থেকে হবে, কিভাবে কি ইস্যু হবে, কোন জায়গা থেকে হবে, পুরো একটা রোড ম্যাপ তৈরি ছিল। এই রোড ম্যাপ তৈরি করে সেই সরকারকে ফেলার জন্য প্রয়াস একদম 1 বাই 1 স্টেপে লেগেছিল। এই বড় মুদ্রা একটা পেয়ে গেল যে হাইকোর্টের ভার্ডিক্টটা, 5th জুন হাইকোর্টের ভার্ডিক্ট। এই 5th জুন হাইকোর্টের ভার্ডিক্টটাকে এমন করে ফার্টিলাইজ করলো, এটা হোক আর না কোনো না কোনো একটাতে ইস্যুতে হতে, ইস্যু দাঁড় করাতে তাদের অসুবিধা হবে না। এখন খুঁজে দেখতে হবে যে এই ভার্ডিক্ট দেওয়ার পিছনে যে জাজ দিয়েছে, সবারই তো টাকা পয়সার দরকার আছে, ঠিক আছে, সেটাও কি জেনারেটেড ভার্ডিক্ট, সেটাও ইনভেস্টিগেশন করা দেখা দরকার। যে 2020 থেকে সরকার যখন তুলে দিতে চাইলো কোটা সে বাংলাদেশ সিভিল সার্ভিসে, হঠাৎ করে 2024 এসে কেনই বা এই জুন মাসে এসে এই হাইকোর্টের হাইকোর্ট জাস্টিসের মনে হলো যে এটা এই ফেভারে দিয়ে দেবো এবং সেটাকে ইলিগাল ঘোষণা করবো। সেটা তো একটা ক্লু পাওয়া না, সেখান থেকে মোমেন্টাম করলো। তো এই ডোনাল্ড লু যখন আলটিমেটলি চেতনি দেওয়ার পরে যখন সেন্ট মার্টিন আইল্যান্ড দেওয়া হয়নি, তখন এই বাংলাদেশের সরকারকে ফেলার জন্য যত রকম প্রয়াস এই করা হয়েছে, এটা বিএনপি, জামাতি ইসলাম আর তোমার আইএসআই, আমাদের পাকিস্তানে যে আইএসআই বসে আছে, আইএসআই কেন চাইলো? কারণ আইএসআই বরাবরই চাইবে বাংলাদেশে আওয়ামী লীগ না থাকুক, তাই না? এবার আইএসআই এর বড় মাথা ব্যথার কারণ কি দাঁড়ালো? পাকিস্তান দেখলো সকালে উঠে কাশ্মীর নেই, একদিন থেকে ঘটনা ঘটছে না। তো সকালে উঠে যখন কাশ্মীর নেই পাকিস্তান দেখছে, তখন তো পাকিস্তান বড় আকার কাছে যাচ্ছে, বড় দাদার কাছে, যে কুছ তো করো, কিছু তো করো। তখনও করলে না, এখনো করলে না, বাংলাদেশ তৈরি হয়ে গেল, এবার তো পাক অকুপাইড কাশ্মীরটাও যাবে যা দেখছি, ঠিক আছে, তো কিছু তো করো। ওকে বুঝাচ্ছে, দেখছি। এবার এইটা যখন দেখতে পাচ্ছে যে এই কাশ্মীরটাকে এরকম করে দিয়েছে, ভারতকে তো আনরেস্ট করার আর জায়গা নেই, কোথায় পাথরবাজি, কোথায় কি, কত এদিকে ঝামেলায় পড়েছিল, এখন তো কিচ্ছু নেই ভারতের, সে সমস্ত কুল আছে। পরবর্তীতে ভারতকে আমি এটা একদিন করবো, ভারতকে এক আনরেস্ট করার জায়গা পেল সেই মণিপুর নিয়ে। নাহলে ভারত সরকারের মণিপুর শান্ত করতে এতদিন লাগার কথা নয়। আর যে ইস্যুগুলো এরাকে তুলে ধরে, সেই ইস্যুগুলো এমন একটা এথনিক ইস্যুকে তুলে ধরবে, এটা নিয়েই পড়াশোনা এদের করা হয়। আমরা তো সরকার দেশে চালাই, এরা বিশ্বে সরকার চালায়, ইস্যু খুঁজে এরা বিশ্বে, যে কোন ইস্যুটা কোন জায়গাটা তোলা হবে, সেটা দিয়ে সেখানে আনরেস্ট ক্রিয়েট করা হবে। এই বাংলাদেশের সরকারকে এইভাবে আনরেস্টে ফেলে দিয়ে বাংলাদেশে যে উৎখাত করা হলো, সেটা তার পিছনে বড় হাত এই সেন্ট মার্টিন আইল্যান্ডকে কেন্দ্র করে। আর সেন্ট মার্টিন আইল্যান্ড বাংলাদেশের কেন, মানে আমেরিকার কেন দরকার হয়ে পড়লো? এখন ধরো ওয়ার্ল্ড ওয়ার যে শুরু হয়নি তা তো নয়, হয়তো হয়েই গেছে, চলছেই।
কবে গিয়ে থামবে ঠিক নেই। তো এই জায়গাতে যদি আমার সাউথ এশিয়াতে কন্ট্রোল বজায় রাখতে হয়, তাহলে আমেরিকার কে থাকলো? আমেরিকার চায়না নেই, আমেরিকার ইন্ডিয়া নেই, ইন্ডিয়াকে যাকে ভেবে রেখেছিল নেই, তাহলে তার মিলিটারি বেস চাই। ও এতদিন ভাবছিল, যেমন কিছুদিন আগে আমাদের ডোকলাম হলো, কিছুদিন আগে আমাদের যেমন লাদাখে যখন বড় স্ট্যান্ড অফ হলো চাইনিজ আর্মির সঙ্গে, তখন ওখানে আমাদের ছিল ডোনাল্ড ট্রাম্প। তো ডোনাল্ড ট্রাম্প বললো আমি বড় বড় এই সমস্ত জিনিস পাঠিয়ে দিচ্ছি, ভারত লড়ে পড়ে, তাই না? ভারত তো অত গাধা নয়, তোমার শক্তি নিয়ে ভারত লড়বে না। ভারত সেগুলো ডাইরেক্টলি প্রত্যাখ্যান করেছিল। আই হ্যাভ এনাফ স্ট্রেংথ টু ফাইট উইথ চায়না। তুমি আমাকে বড় কিছু পাঠিয়ে দিয়ে আমি সেটা নিয়ে লড়ে যুদ্ধে বলবে, হ্যাঁ চায়না যত দূর এগোবে তত দূর আমি তার সাথে লড়বো। আমি ঠিক সেইভাবে লড়েছি, আমি আমার সেলফ ডিটারমিনেশন করেছি, নিজেই ফাইট করেছি। তো দেখলো যে ভারতের মাটিকে চায়নার এগেনস্টে ব্যবহার করা যাচ্ছে না। এখন বড় শত্রু তো চায়না, ইউএসএর ক্ষেত্রে চায়নার এগেনস্টে চায়নাকে ব্লকেট করার জন্য সে ভারতের মাটিকে কোনো রকমভাবে আর ইউজ করতে পারছে না। আর পারছে না যখন, তখন ভারত একটা চ্যালেঞ্জ হয়ে বড় দাঁড়িয়েছে এখন ইন্টারন্যাশনাল স্ফেয়ারে, যে আমেরিকার কাছে যে আশাটা করেছিল ভারতের কাছে, অনেক সময় যেটা আশা করেছি সেটা যদি না পাই তো বড় বিদ্রোহ হচ্ছে তাদের। তো সব থেকে এখন বড় ভারতবর্ষে যদি বলা হয় যে আমেরিকার মাটিতে যে তোমার বড় শত্রুকে, ইটস নট চায়না, এটা ভারত। পরিষ্কার ভেতর থেকে আসবে এখন ভারত, কারণ প্রত্যেকটা ইস্যুতে আমেরিকা যেভাবে দ্বন্দ্ব লাগাচ্ছে, আর ভারত এখন সেই দেশ নেই। ভারত এরকম দেশ হয়েছে যে পাকিস্তানের মাটিতে পাকিস্তানি টেররিস্ট সুরক্ষিত নেই। যে টেররিস্ট দিন রাতে সরকার বানাতো তারাই ভাবছে যে কখন না আমাকে গুলি মেরে দেবে এখানে, কে তো ভারতই মারবে, মানে ওর দৃষ্টিভঙ্গিতে। কানাডার মাটিতে যেমন খালিস্তান মুভমেন্ট যে লিডারকে যখন মারা হলো, তখন আমেরিকান ইন্টেলিজেন্স সিআইএ বললো দিস ইজ দ্য ওয়ার্ক অফ ইন্ডিয়া। নিজে বলছে না, কানাডাকে থ্রু দিয়ে, কানাডার প্রাইম মিনিস্টার আলোচনা করতে গিয়ে বলছে এটা ভারত করিয়েছে। এবার শুধু তাই দেখছে না, ট্রাম্পের উপরে গুলি চললো, দেখলো তো কিছুদিন আগে, তো ট্রাম্পের উপরে গুলি চললো। তো এখন কথা হলো আইএসআই বলছে ভারত করিয়েছে। তাহলে ভারত এত বড় জায়গাতে পৌঁছেছে, এদিকে ওই দুদিন পরে জো বাইডেন বলবে মেরে উপর তো নিচে লেগে না গলি, এরকমই আসবে নাকি? মানে ভয় ওরও হবে যে দুদিন পরে জো বাইডেনে বলবে যে আমার উপর তো গলি कैसे नहीं चलेगा না। একদম একদম সেই একই ব্যক্তি ফেলছে, একই দেশ সরকার ফেলছে। তার মূল কারণ কি হচ্ছে, যে ইন্টারন্যাশনাল স্ফেয়ারে যদি আমি ইকোনমিক্যালি পাওয়ারফুল কান্ট্রি দেখি, তো হ্যাঁ ও চাইছে ঘেরতে, মানে এই জায়গাতে ওর বড় শত্রু বলতে প্রথমত চায়না, দ্বিতীয়ত এখন ভারত। ও ইউএসএস মানে রাশিয়াকে শত্রু মনে করছে না তো। রাশিয়া ওর শত্রুর জায়গাতে, রাশিয়ার ইকোনমি অতটা স্ট্রং নয় তো। রাশিয়ার কাছে যে পারমাণবিক যে পাওয়ারফুল যে বিভিন্ন জিনিস আছে, মিলিটারি পাওয়ারফুল যে ওয়ার্ল্ডের সেকেন্ড পাওয়ার আছে, সেইটা ও চাইছে সেটা লড়ে ধ্বংস করে ফেলো। ঠিক আছে, মানে দুজনে খেলে ধ্বংস করে ফেলো। ঠিক আছে, ইউক্রেনের সাথে যুদ্ধটা না, যুদ্ধটা হচ্ছে এটা ইউএস মানে ন্যাটো ভার্সেস মানে ইউএস ভার্সেস রাশিয়াই হচ্ছে, কিন্তু ইউক্রেনের জমিতে হচ্ছে, ইউক্রেনের জমিতে হচ্ছে। কারণ ওখানে তো অস্ত্র তো ন্যাটোর ইউজ হচ্ছে, অস্ত্র তো ইউএস এরই হচ্ছে। ইউক্রেনের কাছে কতটা অস্ত্র ছিল? এতদিন যুদ্ধ সাপোর্ট করার ক্ষমতা ইউক্রেনের কাছে ছিল না। যতই শক্তি কমে যাক রাশিয়ার, সে তো সেকেন্ড মিলিটারি পাওয়ারফুল কান্ট্রি না, তো তার অস্ত্রের সামনে টিকতে পারতো না। কিন্তু তবুও তো 2 বছর ধরে আজ কিছু মানে অতটা কিছু করতে পারেনি যতটা রাশিয়া করা উচিত ছিল। আমরা ভেবেছিলাম রাশিয়া এত পাওয়ারফুল, জেনেছিলাম যে 2-3 মাসের মধ্যে পুরো ইউক্রেন দখল করে ফেলবে, কিন্তু পারেনি। না পারার পিছনে মূল কারণ হচ্ছে যে এর যে ফাইন্যান্স, এর যে শক্তি, এর সমস্ত কিছু, একটা লোক দেশ বিক্রি করে দিল, জেলেনস্কি দেশ বিক্রি করে দিল নিজে বাঁচার জন্য, নিজে বড় লোক হওয়ার জন্য, মানে দেশের লোককে মেরে দিল। আর একটা বাংলাদেশের প্রাইম মিনিস্টার যে নিজে মরে গেল কিন্তু দেশ বিক্রি করলো না। ও যদি সেন্ট মার্টিন আইল্যান্ড দিয়ে দিত তাহলে কোনো সমস্যাই ছিল না, 10 বছর কোনো 20-25 বছর থাকতো। সাথে আরেকটা জিনিস দূরদর্শিতা, যে এইরকম জায়গাতে ও ভারতবর্ষের সঙ্গে কথা না বলে সেই সেন্ট মার্টিন আইল্যান্ড দিতেই পারবে না। আর ভারত কোনোদিনই বলবে না যে সেন্ট মার্টিন আইল্যান্ড তাকে দেওয়া হোক। এমনিতেই ভারতের সঙ্গে একটা বড় যে শেখ হাসিনা প্রো ইন্ডিয়ান গভর্নমেন্ট হলেও চাইনিজ একটা নেভাল সাবমেরিন বেস তৈরি করে ফেলেছে বাংলাদেশের মাটিতে, প্রচুর পয়সা ইনভেস্ট করে, যেটা ভারতের কাছে বড় উদ্রেকের কারণ। সেটা ভারতের কাছে, সেটা আমেরিকার কাছে বড় উদ্রেকের কারণ। যে ওখানে যদি, কারণ আমেরিকার মালাক্কা স্ট্রিট থেকে যখন চায়না বেরোবে, যখন সি হয়ে, তখন ওই জায়গাটাতেই কিন্তু ভারত তাকে ব্লকেট করতে পারছে, সব কিছু ব্লকেট করতে পারছে। সে সাউথ চায়নার মধ্যেই সীমাবদ্ধ, এদিকে আর বেরিয়ে আসতে পারছে না, যতই কিছু হোক না কেন। কিন্তু সে যদি বেস পেয়ে যায় বাংলাদেশের মাটি, তাহলে ভারতের ক্ষেত্রে কত বড় ডেঞ্জার হয়ে দাঁড়ায়।
আর সেই বেস যদি চায়নার হোক বা ইউএসের হোক, তাহলে ভারত তো আর সেই ভারতের জায়গাতে নেই আগেকে। ভারত তো এখন একটা ওয়ার্ল্ড ইকোনমিতে বেরিয়ে আসছে, একটা ওয়ার্ল্ডের পাওয়ারফুল কান্ট্রি হয়ে বেরিয়ে আসছে। তাহলে কোনো শক্তিধর রাষ্ট্র যদি আমার পাশে এসে যদি মিলিটারি বেস, সেটা হচ্ছে 300 স্কোয়ার ফিটের একটা তোমার আইল্যান্ড, 300 স্কোয়ার কিলোমিটার আইল্যান্ড, 300 স্কোয়ার কিলোমিটার মানে 9 কিলোমিটার লম্বা আছে, এদিকে 1 কিলোমিটার এরকম চওড়া ধরো বা 0.5 কিলোমিটার চওড়া আছে, এইরকম একটা আইল্যান্ড, যেটা একটা অস্ত্রবাহী জাহাজ, অস্ত্র বলছে মানে এয়ারক্রাফট ক্যারিয়ারের থেকে কত গুণ বড়। তাহলে সেখানে যদি একটা বড় বেস তৈরি করে দিতে পারে সেন্ট মার্টিন আইল্যান্ডে ইউএসএ, তাহলে এখান থেকে ও কাউকে, ভারতকেও তেল মারতে হবে না, দরকারে ভারতকেও কাবু করার জন্য ইউজ করবে, আর দরকার হলে চায়নাকেও কাবু করার জন্য ইউজ করতে পারবে। ভারত সেটা চাইবে না, বাংলাদেশ সরকার সেটা চাইবে না যে এখানে এটা হোক। আর সেইটা না দেওয়ার জন্য তাকে প্রত্যেক পদে পদে অপদস্থ করে সে সরকারের গদি থেকে ছাড়তে বাধ্য করল। তাহলে এখন কথা হচ্ছে ইফেক্টস অন ইন্ডো বাংলা রিলেশনশিপে কি প্রভাব পড়বে। সরকার যদি ওখানে ধরো, এখন যে সরকার আছে ইন্টারিম গভর্নমেন্ট, তো এই ইন্টারিম গভর্নমেন্ট কে আছে? মোহাম্মদ ইউনিস না? খুব আমরা দেখি যে ইন্টারন্যাশনাল ফিল্ডে যদি কাউকে বড় কোনো পুরস্কার দেওয়া হয় না, যে বিশাল বড় ব্যক্তি হয় না, এগুলো সব হচ্ছে কনস্পিরেসি, সব হচ্ছে বড় বড় থিওরি। যদি ডিপ ইনসাইডে গিয়ে যদি দেখা হয় যে প্রত্যেক দেশে এইরকম ঘটনা তারা ঘটিয়ে থাকে, এইরকম বড় বড় অর্গান, কাদের তৈরি এগুলো? কাউকে পিসে নোবেল দেবো, কাকে এতে নোবেল দেবো, এতে নোবেল দেবো, এগুলো কাদের? সব নিজের মতো তৈরি করা হয়। ওয়ার্ল্ড ইকোনমিক সিস্টেমকে নিজের আন্ডারে আনবো, নিজের কন্ট্রোলে করব, তার জন্য ইকোনমিক্স একে দিয়ে দাও, এর কথা শুনবে, ঠিক আছে? তো এই মোহাম্মদ ইউনিস এরকম হচ্ছে হাতে করা কারিগর, একটা হচ্ছে আমেরিকার, ওর হাতে তৈরি। এই ব্যক্তিটা এমনি পার্সোনাল লাইফে যতটা মানে মানে যতটা প্রজেকশন আছে, এর এগেনস্টে একটা কারাপশনের কেস চলছে, অনেকগুলোই কেস চলছে। এই বাংলাদেশ গ্রামীণ ব্যাংকে প্রচুর ফ্রডে জড়িত এবং অপারেশনে জড়িত, যার কারণে ওকে মানে যে বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের জন্য যে নোবেল প্রাইজ পেয়েছে, কি হলো? বাংলাদেশ গ্রামীণ ব্যাংক মানে কি? গ্রামীণ নেটওয়ার্ক এই ব্যক্তিটার কাছে আছে, তাই না? ওরা তো নেটওয়ার্কই হাতাতে চাইছে ইউএসএ, যেমন একটা নেটওয়ার্ক তৈরি করে আমার একটা হাতে দাও, যে আমাকে এটা দিলে আমি চেঞ্জ করতে পারবো এই জিনিসগুলোকে। তাকে হেড করে সরকার তারা আগেই তৈরি করে রেখেছিল, কে কে সরকার হবে, কে বসবে, কে কোন পাওয়ার পাবে, সব কিছু ঠিকঠাক করবে। কিন্তু এটা কি দীর্ঘস্থায়ী হবে পাকিস্তানে, বাংলাদেশের মাটিতে? ওই বাংলাদেশের মাটি যখন এত বড় বিদ্রোহ দেখেছে, তো আবার বিদ্রোহ দেখবে? দীর্ঘস্থায়ী হবে না, কারণ কোনো মিলিটারি গভর্নমেন্ট কোনো সরকারের কাছে অ্যাকসেপ্টেবল হবে না। দুদিন পরে দরকার পড়তে গেলে এই সরকার ধরো মিলিটারি কত চলেছে, 75 থেকে 91, তাই না? তাহলে আনরেস্ট বাড়বে। এবার এ যদি সরকার না ছাড়ে, তাহলে আবার আনরেস্ট বাড়বে। যতই বলুক, স্টুডেন্ট যে মুভমেন্ট যারা মানে দাঁড়িয়েছিল, এত আন্দোলন করেছিল, তারা বুঝতে পারবে যে কি করেছি, ভুল করেছি না ঠিক করেছি, যে সত্যিই কি এটা কোটা আন্দোলন ছিল না 1000 টাকা করে পকেটে পেয়েছি তার জন্য আন্দোলন ছিল, তারাও বুঝতে পারবে। বিএনপি জামাতেরা যারা, হ্যাঁ একদম শিখেছে, এ আগে জানতো না, ওগুলো থেকেই শিখেছে। স্লোগান তো জয় বাংলা ওখান থেকে এসছে না, জয় বাংলা স্লোগান তো, জয় বাংলা এখানকার স্লোগান নয়, পশ্চিমবঙ্গে, এটা হচ্ছে বাংলাদেশের স্লোগান। তো 1971 জয় বাংলা স্লোগান এসছে, জয় বাংলা এটা তো 1971 স্লোগান আছে, তাই ওটা থেকে এখানে পরে নেওয়া হয়েছে। খেলা হবে, এটা বাংলাদেশের স্লোগান, এখানকার স্লোগান নয়। ওখানে হয় খেলা হবে, হ্যাঁ, ওখান থেকে সব কপিকাট হয়ে এখানে এসছে, যে এখানকার স্লোগান বলে নিজের বলে চালিয়ে দেওয়া না, মানে স্লোগানটা ওখানকারই, দুটো খেলা হবে ওখানকার মাটির স্লোগান, আর জয় বাংলা ওখানকার স্লোগান, এখানে নিজের বলে চালাচ্ছে আর কি, যেটা আমাদের স্লোগান, ঠিক আছে? এতে বড় যেটা ঘটনা ঘটবে, মানে ইফেক্টস অন ইন্ডো বাংলা রিলেশনশিপ। আমরা ইন্টারন্যাশনাল স্পেয়ারে যদি দেখি যে ট্রেড মানে সারপ্লাস আমাদের কার সাথে আছে, ইউএস আমাদের বড় ট্রেডিং পার্টনার। আর খুব একটা মজার বিষয় দেখবে, যার সঙ্গে ট্রেড খুব, চায়না আমাদের বড় ট্রেডিং পার্টনার, সম্পর্ক ভালো নেই। ইউএসএ আমাদের বড় ট্রেডিং পার্টনার, সম্পর্ক ভালো নেই। বাংলাদেশ এতদিন ছিল বড় ট্রেডিং পার্টনার, মানে সারপ্লাস আসে এগুলো থেকে আমার, চায়না থেকে আমার সারপ্লাস আসে না, যে কান্ট্রি থেকে সারপ্লাস পাই তার থেকে কিন্তু ভালো। ইউএস থেকে আমি ভালো সারপ্লাস পাই, মানে ইউএসএ আমি যে ইম্পোর্ট করি আর এক্সপোর্ট করি, তার মধ্যে আমার এক্সপোর্টটা প্রচুর হয়, ইম্পোর্টটা কম হয়, তার মানে টাকা আমার কাছে সারপ্লাস থাকে, বুঝতে পারলে? তাহলে আমার সেই কান্ট্রির সঙ্গে ভালো সম্পর্ক, এই সমস্ত কিছু হবে, কিন্তু ভেতরে সম্পর্ক ও আমাকে পছন্দ করতে পারছে না। চায়না থেকে, চায়নার ক্ষেত্রে কি হয়, চায়নাতে আমরা এক্সপোর্ট কম করি, ইম্পোর্ট খুব বেশি করি,
দেখো আমরা ইম্পোর্ট বেশি করি, চায়নার সঙ্গে সম্পর্ক ভালো নেই, ঠিক আছে। বাংলাদেশকে আমরা এক্সপোর্ট খুব বেশি করি, ইম্পোর্ট কম করি। বাংলাদেশ আমাদের পছন্দ করে না। তার মানে যে কান্ট্রিতে দেখা যাচ্ছে যে সব বেশি ইম্পোর্ট যে সমস্ত কান্ট্রিতে করছে, সেই কান্ট্রি কিন্তু খুব ইজিলি সেটাকে অ্যাকসেপ্ট করছে না। বাংলাদেশ তো আমরা যে জিনিসগুলো প্রোভাইড করি, মানে আর যতই লাফাক আর যত কিছু করি, তৈরি তো আমাদেরই হাতের। আমরা না পাঠালে তো চলতে পারবে না, করতে পারবে না, ঠিক আছে। কিন্তু সে ইচ্ছা করছে, মানে এই উইসেস ওয়ার ভার্সেস বেগার উড রাইট, এখন ধমকি দেখাচ্ছে যে এখন নর্থ ইস্ট কেটে আলাদা করে দেবে। অখণ্ড বাংলা বলে একটা ম্যাপ তৈরি হচ্ছে, পশ্চিমবঙ্গ বিহারের কিছু অংশ তার মধ্যে চলে আসছে, ঠিক আছে। তো এখন যে বড় ইস্যু যেটা বাংলাদেশে এর সামনে, যে আমাদের সিকিউরিটি ইস্যু বড় কনসার্ন। আমরা এতদিন কুল ছিলাম কোনো বর্ডার নিয়ে, চায়নার বর্ডারের সঙ্গে ঝামেলা আছে, ঠিক আছে। কাশ্মীর সমস্যা যেমন আছে অ্যাজ ইট ইজ, পুরো জম্মু অ্যান্ড কাশ্মীরের সমস্যা সেরকমভাবে মেরে দেওয়া হয়েছে। কিন্তু এই জায়গাটাকে উত্তপ্ত করে এটা অশান্ত করে দিলে আমাদের বড় একটা অসুবিধা, যে আমাদের যে ইন্ডিয়ান যে কালচার, দেখবে যে নর্থ ইস্টের যে 7 সিস্টার্স স্টেট আছে, 7 সিস্টার্স কাটা হলে 7টা স্টেট আছে নর্থ ইস্টে, তাদের 7 সিস্টার্স বলা হয়। তো এই 7 সিস্টার যে স্টেট আছে, এই 7 সিস্টার স্টেটের কিন্তু কালচার আমাদের মেইন স্ট্রিম যে ইন্ডিয়ান কালচারের থেকে অনেকটাই আলাদা। দেখেছো, মেইন স্ট্রিম ইন্ডিয়ান যে কালচার আছে তার থেকে অনেক, তারা ভারতের পার্ট, কিন্তু কালচারালগতভাবে ভারতের সঙ্গে কিন্তু অতটা অ্যাফিনিটি তাদের নেই, কিন্তু ভারতের অংশ, ইন্টিগ্রাল পার্ট। তো এই 7টা স্টেটকে যে ওই যে হোয়াইট ম্যানের স্টেটের কথা চিন্তা ভাবনা যেটা বলছে, সে নামটা বলা হয়নি, কোন হোয়াইট ম্যানের, সে আরাকান আর সেন্ট স্টিফেন আইল্যান্ডকে নিয়ে, সেন্ট মার্টিন আইল্যান্ডকে নিয়ে ভাবছে, না নর্থ ইস্টের কথা ভাবছে আমেরিকা, সেই জিনিসটা ভাবার বাজে। আমরা দূর থেকে দেখে থাকলাম যে এইটা এ ঢুকার চেষ্টা করছে, চাইনিজ ঢুকার চেষ্টা করছে, কিন্তু এর পিছনে বড় প্লট অন্য কেউ রচনা করে বসে আছে, বড় প্লট রচনা করে বসে আছে। কি দেখছে আমাদের শিলিগুড়ির কাছে, যে শিলিগুড়ি করিডোর, যেটা চিকেন স্নেক বলি, এই শিলিগুড়ি করিডোর, এই শিলিগুড়ি করিডোরের কাছে মাত্র 120 কিলোমিটার বা এই সমস্ত মতো চাইনার সঙ্গে ডিফারেন্স আছে। 120 কিলোমিটার যদি কেউ ভেতরে আসে তাহলে বাংলাদেশে ঢুকে যেতে পারবে, ঠিক আছে। ওটা 50 কিলোমিটারের মতো এমন একটা স্টেজ আছে, বেশি চওড়া নেই, 50 কিলোমিটার 60 কিলোমিটার মানে লেন্থে, আর 20 কিলোমিটার ধরো ওয়াইড, এরকম একটা জায়গা। এই যে নেকটা, এই নেকটাকে যদি কোনো রকমভাবে কেউ ভারত থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে, তাহলে পুরো 7 সিস্টার স্টেটস ভারত থেকে একদম কেটে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কারণ বাংলাদেশের মাটি ছাড়া আর তখন যাওয়া যাচ্ছে না, একদম যাওয়া যাবে না। তো এইটার পিছনে বড় একটা ষড়যন্ত্র। এমনিতেই আমাদের মণিপুর জ্বলছে, তারপরে নর্থ ইস্টের বড় বড় সেই মানে মানে অর্গানাইজেশন সেপারেশনের জন্য কাজ করছে, আর সেটাকে ফান্ডিং করার জন্য বিশ্বের বড় বড় আঁকা তো আছেই, যিনি ফান্ডিং করছেন আর কি। তো এটাকে অশান্ত করার বড় একটা প্লট এখন ভারতবর্ষের বিরুদ্ধে তৈরি হয়েছে। এই প্লটটাকে ভারত কিভাবে সেটাকে মানে ডিল করবে, কতটা পিসফুলি ডিল করবে সেই মানে অশান্তিটাকে, সেটাকে। আর যদি এই জায়গাটা বাংলাদেশ তৈরি না হয়ে, যদি আমরা 1971 না হয়ে যদি ইস্ট পাকিস্তানি থাকতো, তাহলে এই পশ্চিমবঙ্গ কি শান্তিতে থাকতো? কবে না কোথায় কখন বোম পড়তো কেউ জানতো না, কেউ ঘর বাড়ি তৈরি করতো না, করবো কি, কখন বোম আসবে কে জানে, তাই না? কোন দিক থেকে মিসাইল ছুটে আসবে কে বুঝতে। কিন্তু বাংলাদেশ তৈরি করে একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি তৈরি করে প্রো ইন্ডিয়ান গভর্নমেন্ট বসেছিল, সেই জন্য ঠিক থাকে। এখন যদি এটা প্রো পাকিস্তানি কোনো গভর্নমেন্ট এখানে বসতে পারে, তাহলে তো সিকিউরিটি এন্ডেঞ্জার হবে। তো সেই জন্যে এটা মিলিটারি সরকার হোক আর যেই সরকারই হোক না কেন, ঘুরে গিয়ে যাতে আওয়ামী লীগেরই একটা রাজ যাতে হয়, তার একটা পরিবেশ সেখানে আবার ক্রিয়েট হবে, যার ব্রাইটেস্ট এক্সাম্পল হতে হিতে বিপরীত হয়। যে মিলিটারি সাহায্য করলো না, কাকে সাহায্য করলো না? পুলিশ ঠিকঠাক দমন করছিল, কারফিউ জারি হলো, কারফিউ জারি করার পরে পুলিশ আর্মি চাইলে কারফিউ দমন করতে, মানে চাইলে বন্ধ করতে পারবো না? আর্মি নিজেই কোঅপারেট করেনি, আর্মি নিজেই অর্ডার মানেনি। একটা ডেমোক্রেটিক লেজিটিমেট গভর্নমেন্টের অর্ডার একটা আর্মি যখন মানছে না, তাহলে সেখানে যে ডেমোক্রেসি নেই সেটা বুঝতে হবে। প্রাইম মিনিস্টার অর্ডার দিচ্ছে, সেই অর্ডারকে সে মানছে না। 3 আগস্ট যখন মিটিং হচ্ছে আর্মির সাথে, আর্মি তো মানে গুলি করার অর্ডার হয়েছে, যে সেরকম ব্যাপার হতে গেলেই যে মানে সিএন সাইড অর্ডার হবে যদি ক্রিমিনাল বা সেই সমস্ত অ্যাক্টিভিটির লোকজনকে দেখা যায়। কিন্তু আর্মি কি করলো? অস্ত্র ছেড়ে দিল। আর্মি বললো যে আমরা জনগণের উপর গুলি করতে পারবো না। কিন্তু আর্মির তো সেটা কাজ নাই, আর্মির তো অর্ডার এক্সিকিউট, তুমি তো দেশের সরকার নও না, আলটিমেটলি তো কথা বলবে দেশের সরকার। তো দেশের সরকার যে অর্ডার দিচ্ছে সেটা তোমাকে মানতে হবে।
আর্মি সেই অর্ডার মানলো না, যাকে রিক্রুটমেন্ট দিয়েছিল ও সেই ওই অর্ডার মানলো না। এই অর্ডার 3 তারিখে যখন মানলো না, 3 তারিখের পরে 4 তারিখে প্লট হলো, ও 4 তারিখে প্লট হয়ে আবার 5 তারিখে ডিক্লারেশন হলো। সকালবেলায় যখন মানে, আর পুলিশের সিস্টেমটা তো ভেতর থেকে একটা আলাদা থাকে। আর্মি যখন দখল করছে, আর্মি তার অত ইন্টেলিজেন্সে রাখতে পারে না, পুলিশ খুব ভালো রাখে আর কি। পুলিশ যখন আস্তে আস্তে দেখছে যে ঠিকঠাক কাজ হচ্ছে না, বুঝতে পারছে না, পুলিশের উপরে অত্যাচার বেড়ে যাচ্ছে, তো প্রাইম মিনিস্টার বাসভবনে যখন 5 তারিখে 3 চিফ এয়ারফোর্স, নেভি আর যখন যাচ্ছিল তোমার আর্মির চিফ, তখন কিন্তু একটা বড় মানে খুব একটা খারাপ ঘটনা, যেটা এর মতো ঘটনা যাতে না হয়ে যায়, সেই এর মানে 1975 সালের 15ই আগস্টের মধ্যে ঘটনা যাতে না ঘটে যায়, সেটা কিন্তু আগে থেকেই শেখ হাসিনা বুঝতে পেরেছিল। যার কারণে ওর যে বডিগার্ড, ওর যে সিকিউরিটি যে ছিল, এবং স্ট্যান্ড অফ হয়েছিল যে একে অপরকে গুলি করবে, সেই স্ট্যান্ড অফ মুভমেন্টটা হয়েছিল। কথা হচ্ছিল না, মানে 3জন যে ঢুকতে হয়েছিল বা সাথে লোক নিয়ে ঢুকেছিল, তো এরাও ঠিক স্ট্যান্ড অফ মানে গুলি করবে, মানে দেখা মাত্রই গুলি করবে এরকম। তারপরে আস্তে আস্তে বোঝানোর পরে ডিসিশন নিল যে আমার চাইলে তো সরকার ঢুকতে পারতো না কেউ, যে আমার 100টাই মার্ডার পড়ুক আর 150 জনই পড়ুক, পড়বে তো আমার বঙ্গ সন্তানই, তার থেকে বড় হচ্ছে আমার মানে দেশ ছেড়ে চলে যাওয়াই ভালো, মার্ডারটা তো বন্ধ হবে। কিন্তু এইটা আর্মি কোনো মতে কন্ট্রোল করতে চায়নি। আর পুলিশ কন্ট্রোল করতে পারলে, অনেক জায়গাতে পুলিশ যেখানে মুভমেন্ট 4-5 তারিখে 3 তারিখে যে মুভমেন্টগুলো পুলিশ কন্ট্রোল করছিল, আর্মি সেখানে এই মুভমেন্টের হয়ে গুলি চালিয়েছিল পুলিশের ওপরে। এই মুভমেন্টের হয়ে পুলিশের সঙ্গে আর্মি গুলি মানে সাক্ষাৎ ফেস টু ফেস গুলি হয়েছে। মিরপুরে এরকম একটা ঘটনা হয়েছে। জনগণ সেনার সরকার চাই বলে সেনা জনগণের হয়ে সেই গুলি চালাচ্ছে, সেখানে অন্যদিকে পুলিশ আছে। বাধ্য হয়ে উনি 45 মিনিট সময় দেওয়া হয়েছিল প্রাইম মিনিস্টারকে, 45 মিনিটের মধ্যে দেশ ত্যাগ করতে হবে, না হলে জনগণ এসে ঢুকবে, মানে বাসভবনে এসে ঢুকবে। তার মধ্যে যে কথা হয়, কথার মধ্যে 45 মিনিটের মধ্যে ডিসিশন কোথায় যাবেন, তো ভারতবর্ষে আসার শেল্টার নেই, 45 মিনিটের মধ্যে সে ডিসিশন নিয়ে ভারতবর্ষেই আসে। আর এই সরকারই বাংলাদেশের মাটিতে এতদিন কি কোনো হিন্দু বিদ্রোহ দেখতে পেয়েছিল কেউ? তাহলে দেখো, অপ্রেসিভ সরকার মানে মিলিটারি সরকার আছে, যে মিলিটারি সরকারের সময় বাংলাদেশের মাটিতে হিন্দু এখন পুরোটাই ঢাকা দখল করে নিয়েছে। পুরো ঢাকাতেই যে মানে মানে যতগুলোই অ্যাজিটেশন হচ্ছে, যা হচ্ছে, আজ পর্যন্ত 1971 সাল থেকে একটা হিন্দু কিন্তু আন্দোলন করার জায়গা পায়নি, করেনি, ভয়ে ছিল। কিন্তু এখন যে সরকার, আওয়ামী লীগ যে যার সাপোর্ট হিন্দুদের সাপোর্ট করতো, সেই সরকারটা নেই, তারাই দেশ ছেড়েছে। তারপরে হিন্দু কিন্তু এত বড় আন্দোলন করতে পারলো, কিসের কারণে? আর সেই সরকার, বাংলাদেশের সরকার এখন প্রত্যেক মুহূর্তে ভাবছে যে আবার ইন্ডিয়া কি না চাল চালবে, যে শেখ হাসিনা গিয়ে আবার সরকারে বসে যাবে। আওয়ামী লীগ একটা হচ্ছে, আওয়ামী লীগের প্রাইম মিনিস্টারের ছেলে, যিনি সজীব ওয়াজেদ না কি আছে না, লন্ডন থেকে প্রথমে তো আবেগের বসে বললো আমার মা আর রাজনীতি করবে না, তারপরে দ্বিতীয়বার বলল, যে যখন ঠিকঠাক বোঝানো হলো, তারপরে ঠিক স্টেটমেন্ট দিয়ে দিল যে মাই মাদার ডিড নট রিজাইন, আমার মা রেজিগনেশনই দেয়নি বাংলাদেশ থেকে। ঠিক আছে, এইটা যদি আওয়ামী লীগ কোনোদিন সরকার হয়, ধরো আবার, তাহলে এটা কেসে কোর্টে উঠবে যে ফোর্সফুল রেজিগনেশন করানো হয়েছে, এই ফোর্সফুল রেজিগনেশন সই করানো হয়েছে, সেটা কোর্টে উঠবে, যারা যারা ব্যক্তি রেসপন্সিবল আছে তারা তাদের আবার শাস্তি বন্দোবস্ত হবে। আর তার থেকে বড় কথা, ভারতবর্ষের সঙ্গে একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে। এখন ওরা আওয়ামী লীগের প্রধানমন্ত্রীকে, শেখ হাসিনাকে বিচার করার জন্য চাইবে, পেপারে পড়েই হবে যে আমরা প্রাইম মিনিস্টারকে আপস চাইছি, অনেকগুলো মার্ডার কেসে আসামি বা অনেক বড় ঘটনা আছে, কারাপশনে জড়িত আছে। তাহলে ভারতবর্ষ কি করবে? ভারতবর্ষের কাছে তো টেকনিক্যাল বুদ্ধি কিছু বের করতে হবে। তো সেই স্টেটমেন্ট প্রাইম মিনিস্টারের ছেলে মুখ থেকে বের করানো হয়েছে যে মাই মাদার ডিডন্ট রিজাইন, তার মানে ও তো রেজিগনেশনই দেয়নি। আর ভারতবর্ষ তখন পয়েন্ট তুলতেই পারে যে একটা লেজিটিমেট গভর্নমেন্টের সঙ্গে আমার ট্রিটি আছে, কোনো মিলিটারি সরকারের সাথে নয়, তাই না? তো লেজিটিমেট ডেমোক্রেটিক গভর্নমেন্ট যেদিন বসবে, তার সঙ্গে সেই ট্রিটি এক্সট্রাডিশন হবে। কেয়ারটেকার সরকারের সঙ্গে তো সেটা হবে না, হ্যাঁ? তা আমার ট্রিটি তো লেজিটিমেট গভর্নমেন্ট, এখন তো ইন্টারিম পিরিয়ড আছে, তোমরা ডেমোক্রেসি ইলেকশন করাও, সেফ আছে, দরকার হলে তখন আমরা হ্যান্ড ওভারের কথা ভাববো। আর পলিটিক্যাল অ্যাসাইলাম নিলে হ্যান্ড ওভারে কি কথা হতো? কোনো হ্যান্ড ওভারের কথাই নেই। আর আওয়ামী লীগ যখন সরকার, মিলিটারি যখন এইভাবে চালাতে যাবে, জনগণ নিজেই বিদ্রোহ করবে। বিদ্রোহতে এমন তো হয়েছে, ওখানে এখন রিক্সাওয়ালাও বিদ্রোহ করছে, রিক্সাওয়ালা পর্যন্ত বিদ্রোহ, আগে তো বিদ্রোহ করতে পারতো না, ভয় করতো, এখন রিক্সাওয়ালাও রাস্তায় নেমে যাচ্ছে। ইলেকট্রিক রিক্সা আর ওই কি প্যাডেল রিক্সা, তাদের লড়াই হচ্ছে রাস্তাতে। ঠিক আছে, মানে
হুম। তো সরকারের যে কি দাম ছিল, সরকার একটা ডেমোক্রেটিক সরকার যে বসেছিল কি ছিল, এখন বলছে ছাত্রলীগ যে অন্যায়, বলতে ছাত্রলীগ এখন বিএনপি বলছে, বিএনপি ছাত্রলীগ হয়ে গেছে। মানে ওই সব স্টুডেন্টের উপর অত্যাচার আর সাধারণ ছাত্র কি হয়েছে, যে সাধারণ ছাত্র এখন সব কিসের কাজ করছে, ট্রাফিকের কাজ করছে। সাধারণ ছাত্র যারা বিয়ে মানে ছাত্রলীগ ছিল, সেই ছাত্রলীগ এখন পালিয়ে গেছে। ছাত্রলীগ এখন পকেটে হাত ভরে, মানে শেখ হাসিনা গভর্নমেন্টের ছাত্রলীগ, না আমি তো সাধারণ ছাত্র, মানে ছাত্রলীগ সাধারণ হয়ে গেছে। মানে ছাত্রলীগ বললেই তো মার পড়বে, তাই না? এখন যদি বাংলাদেশের মাটিতে কেউ বলে আমি ছাত্রলীগ, তাহলে তো বিএনপির লোকজন এখন ছাত্রলীগ হয়ে গেছে, মানে ওরা মারবে আর কি। তো সাধারণ ছাত্রলীগ এখন ছাত্রলীগ মানে সাধারণ ছাত্র হয়ে গেছে। আর সাধারণ ছাত্র কি করছে, সেই সাধারণ ছাত্র ছেড়ে দিয়ে এখন ট্রাফিকগিরি করছে। আর ট্রাফিক কি করছে, ট্রাফিক অপরাধী হয়ে গেছে, ওরা তো জেলে আছে, পুলিশ টুলিশ এখন। আর অপরাধী কি হয়েছে, অপরাধী তো জেল থেকে বেরিয়ে গেছে, ভদ্রলোকেরা জেল ভেঙে বের করে নিল সবাইকে। সমস্ত অপরাধীকে যে যারা যারা নামি দাগিয়ে আসামি আছে তাদের তো জেল ভেঙে বের করে নিয়েছে। তো বাংলাদেশের এই অরাজকতা পরিস্থিতির পিছনে বাংলাদেশকে এইরকম পরিস্থিতি, এইবার কি হবে, সেন্ট মার্টিন আইল্যান্ড দেওয়ার প্ল্যান করবে, সমস্ত কিছু করবে, কতদিন পারবে, কতদিন তার কনস্পিরেসি ঠিকঠাক হবে, সেই জিনিসটা ইউএসএ তার নিজের মতো করে ইউজ করার চেষ্টা করবে। ঠিক আছে, রাখছি। তাহলে আমেরিকার যে হাত আছে এটা কি বুঝতে হলো, বুঝতে পারলে? হ্যাঁ। আর ভারতবর্ষের সঙ্গে আমেরিকা, হ্যাঁ হ্যাঁ, মানে হাত আছে, মানে কোনো কোনো দেশের কোনো আপহিবেলের পিছনে তুমি যে শ্রীলঙ্কার যে চেঞ্জেস হলো, সেই চেঞ্জেসের পিছনে কতটুকু হাত আছে, সেটা পুরোটাই ওটা আলাদা একটা ডিসকাশনে, মানে পুরো একটা সময় লেগে যাবে কিসের জন্য করছে, কেন এই কাজগুলো করে বেড়াচ্ছে সে আমেরিকা। ঠিক আছে, এখন আমেরিকা, হ্যাঁ, না চায়না, বুঝতে পারছে না, চায়না বদনাম নাই, চায়না খুব স্মুথলি কাজ করছে। লজিক্যাল পয়েন্ট দেখো, বাংলাদেশের মাটিতে প্রচুর ইনভেস্টমেন্ট করে ফেলেছে চায়না, যেটা ভারতের করতে দেওয়া উচিত ছিল না। কিন্তু ভারতকে এই জায়গাতে শেখ হাসিনা স্যাটিসফাইড হয়েছে, যে দুজনকেই স্যাটিসফাইড করতে পেরেছে, ভারতকেও করতে পেরেছে, ওকেও করতে। রিসেন্ট চায়না কিন্তু বাংলাদেশের এগেনস্টে একটু গেছিলো, কেন যে এই অ্যাজিটেশনে চলাকালীনই প্রাইম মিনিস্টার আবার চায়নাতে গেছিলো, প্রচুর লোনের জন্য যাই, টাকা নাই। আমাদের এখানে তিস্তা ওয়াটার টিটি প্রজেক্ট, তিস্তা প্রজেক্টে বাংলাদেশের সাথে সাইন করেছে, সেটা চায়না চাইছিল, কিন্তু বাংলাদেশের সাথে মানে ইন্ডিয়ার সাথে সাইন করেছে। ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার সমস্ত কিছু গিয়ে কীভাবে তিস্তা ওয়াটারকে ঠিকঠাক ইউটিলাইজ করবে তার জন্য কাজ করতো। এইটা না তো বাহিরের কোনো শক্তি মানতে পারছে, না তো চায়না মানতে পারছে। তো চায়না মানতে পারছেন, তো চায়নার কাছে $5 বিলিয়ন লাস্ট এই জুন মাসে গিয়ে আবার লোন চেয়েছিল, চায়না দেয়নি। মানে শেখ হাসিনাকে চায়না তখন ওখান থেকে তার কার্ড ভিজিট কার্ড শট করে, যে কদিনে ছিল সেটা কার্ড শট করে আবার ভারতে এসেছিল, ভারতে এসে তিস্তা ওয়াটার টিপি হয়েছিল। কিন্তু চায়না যে ইনভেস্টমেন্টটা করেছে ওখানে, সেইটা একটা বড় কনসার্ন হয়ে দাঁড়িয়েছে ইউএসএ। কি কনসার্ন, যখন আমি এখন আর ওই রকমভাবে শাসন হয় না, যে জমি দখল করে নিলাম, সীমা দখল করে নিলাম বলে শাসন হলো, এখন হচ্ছে ইকোনমিক কলোনিয়ালিজম বানানো হয় অর্থনৈতিকভাবে। তো ঠিক সেই রকমভাবে আমাদের শ্রীলঙ্কাকে লোন দিয়ে লোনে ডুবিয়ে ডুবিয়ে মেরে দিয়েছিল, সেটা চায়না। তো লোনে যখন পুরো শ্রীলঙ্কা তার কোনো কথাই বলতে পারবে না, যদি টাকা তুমি কাউকে লোন দিয়েছো, টাকা না দিতে পারো তো দাদনের মতো হয়ে গেল না। এবার টাকা যখন দিতে পারছেন, তোমার ফরেন পলিসিকে সে কন্ট্রোল করবে। তো চায়না শ্রীলঙ্কার ফরেন পলিসিকে সে কন্ট্রোল করছিল, তো সে কন্ট্রোল করতে গিয়ে তখন দেখলো যে পুরো তো আমার এদিকে বাইরে বেরিয়ে যাচ্ছে। তখন আবার ওই যে সেলসম্যান, আমেরিকান সেলসম্যান এসে ঢুকলো ওখানে, ঢুকে একটা প্লট তৈরি করলো, প্লট তৈরি করে সেই সরকারকে উৎখাত করলো, যে সরকার শুনছিল না, যে পুরো চাইনিজ সাহায্য নিচ্ছিল, সেই সরকারকে উৎখাত করে আবার নিজের মতো সরকার বলেছে টাকা দিচ্ছি ওকে দিয়ে দাও, শোধ করে দাও, তাই না? মানে তার লোন থেকে মুক্ত হয়ে যাও, আমার লোনে থাকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেই একই রকম ভাবেই সেই মানে বড় কনসার্ন, যে বাংলাদেশের মাটি পেয়ে এবং কি করতে চাইছে, এবং ভারতের সঙ্গে এখন যে সম্পর্ক, যে সত্যি একটা স্টেট অফ অরের মধ্যে দিয়ে যাচ্ছে। কি এটা যদি প্রত্যেকটা জিনিস তুমি এমনি দেখতে পাচ্ছ না, লড়াই নেই ভারতের সঙ্গে আমেরিকার, কিন্তু এখন আমেরিকার ভারতের সম্পর্ক খুব একটা চরম লেভেলের মধ্যে দিয়ে যাচ্ছে বিশ্ব পরিস্থিতিতে। কি মানে কি করতে চাইছে আমেরিকা, ওর কাছে পরিষ্কার, কন্ট্রোল করতে পারছে না ভারতকে।
আর ভারত এই পরিস্থিতিতে তার কাছে মাথা নামাতে চাইছে না, কারণ ভারত বেরিয়ে আসবে এখান থেকে। হুম। তো সেই জন্যই তো এই সরকারকে ফেলার প্ল্যান চলছে, সেই জন্যই তো এই সরকারকে ফেলার প্ল্যান চলছে। আর ফেলার কারিগর কে? আমাদের এখানকার কারিগর দেখা করছে সেই সরকারকে, এই সরকারকে ফেলার জন্যে রাহুল গান্ধী। কার সঙ্গে দেখা করছে? যে সেলসম্যানের নাম বললাম, ডোনাল্ড লুর সঙ্গে দেখা করছে হোয়াইট হাউসে গিয়ে, যে কি করে এই সরকার ফেলা যায়। তারপরে আবার একটা স্টেটমেন্ট দিচ্ছে ইলেকশনের আগে এসে, যে ভারতবর্ষে গণতন্ত্র নেই, ভারতবর্ষে গণতন্ত্র নেই, মানে বাইরের শক্তির ইন্টারভেনশন চাইছে, থার্ড পার্টির, মানে সুপার পাওয়ারে, যাতে ডেমোক্রেসি এস্টাবলিশ করা হোক ভারতবর্ষে। বুঝতে পারলে ব্যাপারটা? তার মানে তাকে ইনভাইটেশন দিয়ে আসলো যে ডু সামথিং টু চেঞ্জ দ্য গভর্নমেন্ট। আর যারই ফলশ্রুতি হিসাবে যে ইলেকশনের ভার্ডিক্ট আসলো, যে রেজাল্টটা আসলো, সেটা হচ্ছে সেই ভার্ডিক্ট যেটা ভেবেছিল যে ইসবার 400 পার, যে সরকারই গঠন করতে পারছে না। ইসবার 400 পার, সরকারই গঠন করতে পারছে না। এই সরকারকে ফেলে দেওয়ার প্ল্যান হয়েছিল 100%, কিন্তু ফেলতে ফেলতে আটকে গেছে। হ্যাঁ, ও তো নীতিশ কুমার, যার পয়সার দরকার নেই। যদি নীতিশ কুমারের পয়সা, নীতিশ কুমার তো নিজস্ব কিছু নেই, নিজস্ব বলতে বলতে কি, ও তো ব্যক্তিগত স্বার্থে কাজ করে না, ও তো স্বার্থে কাজ করে সোশ্যাল স্বার্থে সব সময়। তো ওর তো যে আমার কোটি টাকা পেলে চেঞ্জ হয়ে যাবে, যে শেখ হাসিনা যেমন টাকার জন্য কিছু করলো না, তো সেরকম এই ব্যক্তিটাও চেঞ্জ হবে না। কিন্তু ও এখন চেষ্টা চলছে ভারতবর্ষের মাটিতে দুটো লোককে কিনে নেওয়ার জন্য। মানে কি চাই, কত কোটি চাই? দুটো লোককে কিনলেই তো সরকার পড়ে যাবে। এক চন্দ্রবাবু নাইডুকে কিনতে পারলে আর ওকে কিনতে পারলেই পড়ে যাবে। তো সেটার জন্য কত রকম প্রয়াস করা হচ্ছে, যে কি পদ্ধতিতে কি জিনিস দিলে কোনটা দিতে গেলে এই দুটো পড়ে যাবে, যাতে এই সরকারটাকে ফেলা। এই সরকারটাকে ফেলাটা এই দেশের কংগ্রেস গভর্নমেন্টের থেকে বেশি এসেন্সিয়াল হয়ে দাঁড়িয়েছে। এই কংগ্রেস গভর্নমেন্ট এখন বিএনপির মতো, এখন বেশি এসেন্সিয়াল হয়ে দাঁড়িয়েছে আমেরিকান গভর্নমেন্টের কাছে, আমেরিকান সরকারের কাছে। একে ফেলতে গেলে তাহলে ও এই ওয়ার্ল্ডের যে পরিস্থিতিতে যে এখন যে জায়গাটা দাঁড়িয়েছে, সে তার নিজস্ব জায়গাটা খুঁজে পাবে, না হলে ও নিজের জায়গাতে দাঁড়াতে পারছে না, বলতে পারছে না। আজ এমন একটা জায়গা হয়েছে যে না ঘাটকা না ঘাটকা, আমেরিকা এরকম জায়গাতে পৌঁছে গেছে। কেউ মানছে না, কেউ বুঝছে না। এবার ইউরোপিয়ান কান্ট্রিজগুলো এখন মানতে মানছে না, অবজ্ঞার শিকার হয়ে যাচ্ছে। যার কারণে এই সরকার বড় একটা বাধা। তো এইবার ইউক্রেন রাশিয়া যেদিন ডিল করব আমি, ইউক্রেন রাশিয়ার যে প্রেজেন্ট যে ইন্টারন্যাশনাল সিনারিও, এখন ভারতের সঙ্গে কি কি ক্ষেত্রে যুদ্ধ চলছে, মানে অ্যাকচুয়ালি যখন ইন ডেঞ্জারটা দেখতে পাবে, যে সত্যি দিনের পর দিন, দিন রাত আমেরিকা বসে মাথাতে এখন ভাবছে যে কি করলে ভারতের সরকার ফেলা যাবে, কি করলে এটা করে। এবার ভারত দেখছে যে কি করে এই পরিস্থিতি থেকে বেরোনো যাবে। আর এই ভারতের সরকার যদি ফেলে দিতে পারে, তাহলে এই যে যুদ্ধ সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। ইউক্রেন রাশিয়া দেখছো, বন্ধ হয়ে যাবে। ইসরায়েল প্যালেস্টাইন দেখছো, সব যুদ্ধ, ইন্টারন্যাশনাল পরিবেশ সব ঠান্ডা হয়ে যাবে। যুদ্ধের রসদ কোথা থেকে আসছে, ঠিকই কোথায় বাধা আছে, নেক্সট যেদিন ডিসকাশন করবো তখন বুঝতে পারবে। হুম। কোনটাতে? হুম হুম। না, তখন ইন্ডিয়ার কাছে কারণ ছিল, এখনো কারণ হতে পারে যদি ইনফ্লাক্স আসে আমার কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। তুমি ইন্টারভিন, আমরা তো তখন মূর্খ হয়েই লাফিয়ে গেছিলাম, মানে বলে না, মানুষ যখন মূর্খ হয়ে লাফিয়েছিলাম বলতে, তুমি দেখো, যদি আমরা আগে ইউএসএসআর এর সঙ্গে ওই ট্রিটি না করে আসতাম আগস্ট মাসে, 1971 সালের আগস্ট মাসে ইউএসএসআর এর সঙ্গে ওই ট্রিটি না করে আসতো, তাহলে কিন্তু যুদ্ধে যদি লাফিয়ে পড়তো, তাহলে মৃত্যু নিশ্চিত, ভারতবর্ষের মৃত্যু নিশ্চিত ছিল। ইউএসএসআরই অতটা আগে বেরিয়ে আসবে কেন তোমাকে বাঁচানোর জন্য, তাই না? তুমি তো তার ছত্রছায়া ওইরকম, তুমি তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে একটা নন অ্যালাইনমেন্ট একটা আলাদা পলিসি করেছো। তুমি তো আমেরিকার অ্যালি যেমন পাকিস্তান, সেরকম তো তুমি অ্যালি নয় যে ইউএসএসআর এর, কিন্তু তুমি বন্ধুত্ব একটা ট্রিটি করে আসলে বলেই ইউএসএসআর, তাছাড়া একটা সফট কর্নার ছিল, আমাদের সমস্ত ডিফেন্স প্রকিউরমেন্ট ওখান থেকে করি, একটা রিলেশনশিপ এরকম ছিল বলেই সেই না এত বড় চেতনী দিল ইন্টারন্যাশনাল কমিউনিটি, মানে ওই ইউএসকে বলেই তো ভারতবর্ষ বাঁচতে পারলো। যদি সে ভেটো প্রয়োগ না করতো, তাহলে ভারতবর্ষ তো সেখানেই শেষ ছিল।
সেই দিন 1971-এ। কিন্তু আজকের দিনে ভারতবর্ষ অনেকটা রেসপন্সিবল জায়গাতে পৌঁছেছে, অনেক বড় জায়গাতে। শুধুমাত্র যে কি জায়গা দখল করে ইন্টারভিউ করে, এখন ভারত যদি আমি বাংলাদেশকে কন্ট্রোলই করতে চাই তো কতক্ষণ লাগবে কন্ট্রোল করতে? আমি শুধু আমার ট্রেড রিলেশনশিপের জায়গাতে দেখি, সারপ্লাস তো করি, কিন্তু আমি যদি ট্রেডই যদি বন্ধ করি তো খেতেই পাবে না, তো ও খেতেই পাবে না তো বাংলাদেশ। তার পক্ষে তো সম্ভব না যে আমেরিকা থেকে গম কিনে এনে খাবে আর চাইনিজ থেকে গম কিনে এনে খাবে। কারণ চাইনিজ থেকে গম কিনে আনার জন্য যে যে খরচটা লাগবে, যে টাকাটা লাগবে, সেটা তো বাংলাদেশের ইকোনমি স্ট্রংই নেই সেরকম ভাবে। হ্যাঁ, বিজনেসের আমরা ওরা এখন বিভিন্ন রকম পলিসি চলছে, বিভিন্ন রকম চেষ্টা করছে যে এটা ডিস্টার্ব করবো ওটা ডিস্টার্ব করবো, কিন্তু আমরা আলটিমেটলি চাইছি এনিওয়ে মেক এ গুড রিলেশনশিপ, সো দ্যাট যে এগেইন এই পাওয়ারে এটা আসতে পারে। তার জন্য ইন্টারভিউ যতটা যেই লেভেলে করা দরকার। তুমি কি বুঝতে পারছো না যে 1971 সালের পর দেশ আজাদ হওয়ার পরে প্রথমবার বাংলাদেশের মাটিতে এত হিন্দু আইডেন্টিটি বেরিয়ে এসছে? আজ পর্যন্ত কোথাও হয়নি। তাই সেই আন্দোলনের ওপরে গুলি চালানোর ক্ষমতা মিলিটারি সরকারে থাকেনি, কারো ক্ষমতা নেই। ইসকন মন্দিরকে প্রোটেকশন দিতে গিয়ে সেই মিলিটারিকে দিতে যেতে হচ্ছে, কেন? ওরা তো গ্রাউন্ড ছাড়তে চাইছে না তোমার কাছে। আর হিন্দিও তো সেই ততটা অ্যাগ্রেসিভ হয়েছে। তাই এতটা ইউনাইটেড এখন করোড়ো হিন্দু যে এক জায়গাতে হতে পেরেছে, করতে পেরেছে, সরকার ফেলতে এবার করতে কটা লোক লাগে? কটা লোক রাস্তায় নেমেছিল যে সরকারকে উৎখাত করা হলো? কয়জন গণভবনে ঢুকেছিল? চাইলে তো করেই দিতে পারতো, আটকাতে পারতো, সেটা আটকালো না। কিন্তু এখনো মোর দ্যান করোড় হিন্দু সেখানে থাকে। তার ক্ষেত্রে কোনো অসুবিধা হলে ভারতবর্ষের যথারীতি সে একটা জায়গা রাখবে, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে বলতে যেতে হবে না। ভারত নিজেই এখন নিজস্ব অ্যাকশন নিজেই নিতে পারে ভারতবর্ষ। আর সেটা শুধুমাত্র যে মিলিটারি মাইট দেখিয়ে নিতে হবে তাই নয়, বিভিন্ন রকম মেজার্স আছে যার মধ্যে দিয়ে। আর যার মেজার্সের মূল বড় একটা প্রমাণ, আমেরিকা যে সরকারকে উৎখাত করলো সে ভারতের শরণাপন্ন, তাই না? সেখানে আমেরিকা দাদাগিরি দেখিয়ে আঙুল দেখিয়ে বলতে পারে না ভারত তুমি রেখেছো কেন, তাই না? টেকনিক্যালি ভারতই বলে দিল যে তুমি শরণাপন্ন চাও ওর কাছে, যে অ্যাসাইলাম চাও, সঙ্গে সঙ্গে ইউএসএ বললো যে আমরা অ্যাসাইলাম দেবো না, তাই না? আরে তোমার কাছে অ্যাসাইলাম তোমাকে যেতেই চায়নি, তুমিই তো ফেলেছো ওকে, তাহলে তোমার কাছে কেন যাবে? এটা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে দেখানো হলো যে তোমার হাত কতটুকু আছে, কারণ তুমি তো অ্যাসাইলাম দেবে না ওকে, কারণ তুমি তো ফেলেছো ওই সরকারটাকে। তো ভারত বুঝে সব, ভারত বলে না, বা ভারত জাস্ট করে। যে জায়গাটা ভারতের এসছে, বলবে না, কাজ বসে নাই, কাজ চলছে ঠিক যথারীতি ঠিকঠাক জায়গায়। এখন ভারত যেটা ডিস্টার্ব ফিল করছে যে উই আর ইন লিটল বিট ডেঞ্জার ইন নর্থ ইস্ট, যে এইটার জন্য আমাকে নতুন করে একটা পলিসি, নতুন করে আবার বিভিন্ন রকমভাবে ছকে গুছাতে হবে, গুছিয়ে আমাকে এই জিনিসটাকে শর্ট আউট করতে হবে। একমাত্র ওয়েট অ্যান্ড অবজার্ভ, মানে ওয়েট করতে হবে এবং অবজার্ভ করতে হবে, আর রাইটফুল ডাইরেকশনে কাজ করে যেতে হবে। ভারত এই পরিস্থিতিকে ওভারকাম করবে, কারণ ভারত যখন ইন্টারন্যাশনাল একটা বড় রাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে পেরেছে, এটা ইন্টারনালি আমরা দেখতে পাচ্ছি না। এখন আমেরিকা সব থেকে বড় চ্যালেঞ্জ ভারতবর্ষের কাছ থেকে পেয়েছে, যার কারণে বাংলাদেশের সরকার তাকে ফেলতে হয়েছে। নাহলে ভারতবর্ষের কাছে সেই জায়গা পেলে সে সেটা করতে যেত না। আর এই চ্যালেঞ্জটা কি আছে সেটা নেক্সট আমরা যখন ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে আলোচনা করব, যে ভারতের সঙ্গে আমেরিকার যে যুদ্ধটা চলছে, এই যুদ্ধটা সাইলেন্ট, মানে একদম সাইলেন্ট যুদ্ধ চলছে। আর সেই জায়গাতে প্রত্যেকটা জায়গাতে হঠাৎ করে পট পরিবর্তন, রাশিয়া ঘুরে আসলো, আবার ইউক্রেন ঘুরে আসলো, বাইডেন ফোনে থাকছে, ও ফোনে থাকছে, কথা হচ্ছে, এবং দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, ভারতবর্ষের এগেনস্টে কি কি প্লট, এটা তো ওখানে দেখতে পেলে। ভারতবর্ষের এগেনস্টে আমেরিকা কি কি প্লট এখন রচিত করেছে, মানে চলেছে, শুধু সরকার ফেলার জন্য নয়, যে কি করে একে ভারতকে ডেস্টাবলাইজ করা যায়, ভারতকে অস্থির করে তোলা যায়, সেই প্লটটা নিয়ে আলোচনা করবো। মানে কেনই বাধ্য হলো সেটা করতে হবে। হুম 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 তুমি তুমি ওটা দেখবে। একটা একটা জিনিস দেখো, ভারত বিশ্বের মধ্যে এমন একটা দেশ আছে যে যার সাথে যুদ্ধ চলছে দুজনের সাথেই কিন্তু ভালো সম্পর্ক আছে। ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক আছে, আবার প্যালেস্টাইনের সঙ্গে সম্পর্ক আছে, তাই না? প্যালেস্টাইনের সঙ্গে এরকম সম্পর্ক নেই যে কথা বলবো না, এরকম নেই, তাই নয়। ইসরায়েলের সঙ্গে যা ডিফেন্স ডিল আছে, যা কথা আছে, আবার হিউম্যানিটেরিয়ান এইড আমি আবার প্যালেস্টাইনকেও দিচ্ছি, তাই না? আবার রাশিয়ার সঙ্গে আমার যতটা সম্পর্ক আছে, ইউক্রেনকে আবার হিউম্যানিটেরিয়ান এইড দিচ্ছি, তাই না? একদম শুধু ইসরায়েলকে, কোনটা? পাকিস্তান কন্ডে,
তুমি যাও আমি বলি বিহার বা ইউপিতে এগুলো জায়গাতে আছে, হিন্দি ভাষীতে জায়গাতে প্রপার্টি বাবার নামে থাকে, আর ছেলেদের কাজ হলো সকালবেলা উঠে পাপা প্রণাম, ঠিক আছে? সকালে উঠে ছেলেরা দেখবে নন বেঙ্গলিতে এতে বিহারিতে যে সকালবেলা উঠেই কোনো কিছু না হয়, ফোন করতে গেলে বা কোনো কিছু পাপা প্রণাম, যদি একটা ছেলে বললো না কেন পাপা প্রণাম, তা বাবা বললো নিকাল দো এসে ঘর সে, ঠিক আছে? এটা সংস্কৃতি আর কালচারের ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে যে ওবিডিয়েন্স। তাহলে পাকিস্তানের মতো জায়গা, পাকিস্তান দেশ নিজের হাত নেই পা নেই বসে খাচ্ছে দয়ার দানি, সে কি করে কন্ডেম করবে এই জিনিসটা? পাকিস্তানের সরকার কেন পড়লো তুমি জানো? পাকিস্তানের সরকারকে কে ফেললো? এই যে রিসেন্ট ঘটনা ঘটলো, কি চেঞ্জেস আসছে এগুলো ইমরান খান কি সরকার থেকে পড়তো? এই ইন্টারন্যাশনাল পরিবেশিতে ইমরান খান ভেবেছিল যে আমি একটু সোজা হয়ে দাঁড়াবো, কিন্তু ওর মেরুদণ্ডটাই ভেঙে দেবে। কে ভাঙলো? সেই আমেরিকা। কেন ভাঙলো? তারও কারণ আছে। তো পাকিস্তানের মাটিতে যে সরকার হয় সেটা ইউএসএ যেটা চাই সেটা সরকার হবে। বাংলাদেশের মাটিতে এতদিন আমরা চেয়েছিলাম যে আওয়ামী লীগ রাখবো বলে আমার আওয়ামী লীগ রেখেছিলাম, আবার যখন পরিস্থিতি এরকম হলো তখন আমরা আবার ঘুরিয়ে চেষ্টা করব। ওরা যেমন একটা কথা বলে যে বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়া সম্পর্ক রাখেনি, সম্পর্ক রেখেছে একটা পরিবারের সাথে, মানে আওয়ামী লীগ আছে যে পরিবার নয়। আওয়ামী লীগ এমন একটা পার্টি যারা সেকুলারিজমকে প্রমোট করে, বিএনপি এমন একটা পার্টি যারা কট্টরপন্থীকে প্রমোট করে, যারা ইউএস ফেভার আছে। তাহলে ইউএস ফেভারকে তো রাত দিনে, বা পাকিস্তান ফেভার আছে রাত দিনে তো তাকে চেঞ্জ করতে পারবো না। বুঝবে এই জিনিসগুলোর পিছনে, যে তালিবানিকে এতদিন কন্ট্রোল করলো, আফগানিস্তানকে নিজের কন্ট্রোলে নিল, আর একদিন হঠাৎ করে আফগানিস্তানের মাটি থেকে ল্যাজ গুটিয়ে আমেরিকা চলে আসলো, কিচ্ছু করতে পারলো না। কি তালিবানিরা হু হু করে এসে দখল করলো? এসব কিচ্ছু না। আই ওয়াজ ওই তালিবানিকেই ক্ষমতাতে বসালো মানে আমেরিকা, কিন্তু বিশ্বকে তো আর বলতে পারবে না, বিশ্বের চোখের সামনে তো বলতে পারবে না যে তালিবানকে আমি আবার ক্ষমতাতে বসালাম। কি হলো? আমি স্যারেন্ডার করে বেরিয়ে আসলাম ওখান থেকে। এটা বিশ্বকে দেখানো হলো আমি স্যারেন্ডার করে বেরিয়ে আসলাম, কিন্তু আসল সেটা স্যারেন্ডার নয়। এই তালিবানের সঙ্গে যখন যে সরকার তারা তৈরি করেছিল আফগানিস্তানের মাটিতে, সেই সরকারের সঙ্গে তার বোঝাপড়াতে মিটলো না, যে ওরা যে সুযোগ যে জিনিসগুলো করতে চাইছিল চললো না, ইন্ডিপেন্ডেন্ট সরকার সেগুলো দিতে চাইলো না। তখন কি করলো? ঘুরিয়ে আবার তালিবানকেই বসিয়ে দিল। তালিবান বললো যে তোমার এই সমস্ত ব্যাপার যেগুলো আছে ডিফেন্স রিলেটেড, তোমার বেস রিলেটেড সব ঠিকঠাক থাক, আমি সব করে দেবো, কিন্তু আমার ইন্টারনাল ব্যাপার যেমন সারিয়া ল, সে ব্যাপারে তুমি ইন্টারভিউ করছো। তোমার লোক মরুক আর আসুক আর ভাড় মে যা, আমারে ক্যা, আমার কোনো যায় আসে না। কিন্তু আমার ডিফেন্স রিলেটেড ব্যাপারে যখন যা দরকার পড়বে, বা যখন আমার এই সেন্ট্রাল এশিয়াতে আমার যত রকম অ্যাক্টিভিটি দরকার পড়বে, তা একটা অ্যালি হয়ে দাঁড়াতে হবে, আর একটা বেস আমার চাই। ও বেসের জন্য ওটাকে যা যা উইপেন্স ছিল, যা যা আর্টিলারি ছিল সব ছেড়ে দিয়ে এসছে, যা ফ্লাইট প্লেন ছিল সব ছেড়ে দিয়ে এসছে, কিচ্ছু নিয়ে যায়নি। কিন্তু একটা আমেরিকান সোলজারকে কি মেরেছে তালিবানরা? কাউকে তো মারিনি। তাহলে কোনো দ্বন্দ্ব হলো না। তা এটা কেমনভাবে চেঞ্জ হয়ে গেল রেজিম? ওখানে করেছিলাম সরকার চেঞ্জ, কথা শুনলো না সরকার, তখন আবার তালিবানিকে এনে বসিয়ে দিলাম। আমেরিকার পাকিস্তানের মাটিতেও তাই, পাকিস্তানের মাটিতেও তাই একই ঘটনা ঘটেছে। ইমরান খানকে জেলে ভরে দিয়ে ইমরান খানকে পার্টি থেকে পুরো, ইমরান খান ইলেকশনে জিতলো তবুও তাকে হারিয়ে আবার ইলেকশনে তো সে মেজরিটি হয়ে বেরোলো, কিন্তু তাকেও সে কোনো রকমভাবে সরকার গঠন করতে দিল না, আর তারপরে তার সরকারটাকেও ফেললো। সেই একটাই ব্যক্তি যে বিশ্বের নিকৃষ্টতম ব্যক্তি, ডোনাল্ড লু, যার কথা বলছি। এই ডোনাল্ড লু আমেরিকান এম্বাসিতে, মানে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনে আমেরিকান যে ডিপ্লোম্যাট আছে, সরি এতে ইউএসএ যে ডিপ্লোম্যাট আছে, সেই ডিপ্লোম্যাটকে চেতৌনি দিচ্ছে। ডোনাল্ড লু চেতৌনি দিচ্ছে আমেরিকা, মানে পাকিস্তানি ডিপ্লোম্যাটকে, যে ইমরান খান যদি তার জায়গা থেকে সরে না আসে, তাহলে এই যে নো কনফিডেন্স মোশন হবে তাতে এই সরকার পড়ে যাবে, আর না হলে কিছু করতে বলো। কি কিছু করতে বলো? ইমরান খান চেয়েছিল এই ইন্টারন্যাশনাল পরিস্থিতিতে একটু রাশিয়ার কাছ থেকে কিছু সুযোগ সুবিধা নিয়ে নেবে, আর এই সুযোগ সুবিধার জন্য একবার মুখ খুলেছিল, বাস তাতেই ওর মুখটা বন্ধ করে দিয়েছে, এবং সরকারটাকেই শেষ করে দিয়েছে। বাংলাদেশের সরকার যেমন পড়লো, পাকিস্তানের সরকার তেমন পড়লো, তোমার তালিবানের সরকার পড়লো, মানে তালিবানের সরকার উঠলো, ওই সরকার লেজিটিমেট সরকার বাদ দিয়ে এর সরকার পড়লো, শ্রীলঙ্কার সরকার পড়লো, মায়ানমারের সরকার পড়লো। তাহলে এগুলো সব কিছুতে আমেরিকান কন্ট্রোল এসে দাঁড়াবে। ঠিক আছে। হুম হুম।